হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আমি রানা, আমরা এক ভাই এক বোন। আমি ছোট, আমার বাবা এই শহরের সবচেয়ে বড় লোক। আমাদের টাকা পয়সার কোনো অভাব নাই। মনে করতে পারেন আমি সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছি। বাবা অফিসের কাজে গতকাল কলকাতায় গেছে। আমিও গতকালকে একটা নতুন কলেজে এডমিশন নিয়েছি। আমি কিন্তু আমাদের এই টাকা পয়সা পছন্দ করি না। আমি সবসময় সাধারণ লোকের মতো থাকতে ভালোবাসি। রুমে বসে বসে মোবাইল টিপতেছি, এমন সময় আম্মু আমার রুমে আসলো। কি রে, আসতে পারি? তুমি আজ থেকে আবার অনুমতি লাগে নাকি? তাই তো, আমি তো ভুলেই গেছি যে এটা আমার বাড়ি। এত কিছু না বলে কি জন্য এসেছো সেটা বলো। আজকে কলেজ যাবি না? কেন আম্মু? না, এমনি বলছিলাম আর কি। আজকে যদি তোর বাবা কলকাতা থেকে যেই শার্টগুলো এনেছে, তুই সেগুলো ব্যবহার করিস না। তাই বললাম, যদি সেগুলো পরে আজকে কলেজ যাস তাহলে ভালো হতো। আম্মু, আমি তোমাকে কতবার বলেছি আমি তোমাদের এই জীবন ভালো লাগে না। আমি আমার মতো ভালো আছি। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস সেটাই। এই তো লাইনে আসলে। ঠিক আছে, আমি এখন উঠি, রান্নাঘরে অনেক কাজ আছে। ঠিক আছে। তারপর সকালের খাবার খেয়ে রওনা দিলাম কলেজে। বলতে বলতে কলেজে চলে আসলাম। যখন কলেজে ঢুকবো ঠিক তখনই একটা মেয়ে আমাকে দেখে ডাক দিল। এই, এখানে কেউ তোকে ভিক্ষা দিবে না, সো তুই চলে যা। সরি আপু, আমি ভিক্ষুক না। তাহলে? আমি এই কলেজের নতুন ছাত্র। হোয়াট? এসব পাগল ছাগল কেন যে কলেজে পড়ার সুযোগ পায় না আল্লাহই জানে। তারপর আমি সেখান থেকে আমার ক্লাসের দিকে চলে গেলাম। ক্লাসে বসার পর দেখি মেয়েটি আমার ক্লাসে আসলো। তারপর স্যার আমাদের ক্লাসে আসলো। কেমন আছো তোমরা? তখন আমরা সবাই বললাম ভালো। তখন স্যার বলল, আমি তো তোমাদের নতুন স্যার, আমি তো তোমাদের কারোর নাম জানি না, তাই সবাই নিজের পরিচয় দাও। একে একে সবার পরিচয় দিয়ে দিল। এবার আমার পালা। স্যার আমার দিকে লক্ষ্য করে বলল, বাবা, তোমার এই অবস্থা কেন? জি স্যার, কি অবস্থা? তোমার শার্ট এটা এত ময়লা কেন? তোমার পায়ে স্যান্ডেল কেন? স্যার এটাই আমার ভালো শার্ট, আর এগুলোই আমার ভালো জুতা। তোমার বাবা কি করে? আমার বাবা রিক্সা চালায়। ও, তোমার নাম কি? আমার নাম রানা। তারপর স্যার আমাদের ক্লাস নিয়ে চলে গেল। আমি ছুটির পরে যেতে লাগলাম। এমন সময় ওই মেয়েটা মানে নীরা, আজকে স্যার সবার নাম জিজ্ঞাসা করেছিল, তখন জানলাম তার নাম নীরা। আমাকে ডাক দিল। এই খ্যাত, এদিকে আয়। তখন আমি নীরা আপুর কাছে গিয়ে বললাম, তুমি কি আমাকে ডেকেছো? বলার সাথে সাথেই আমার গালে ঠাস। তোর সাহস হয় কি করে, হ্যাঁ, আমাকে তুমি করে বলার? খ্যাত একটা, যা আমার চোখের সামনে থেকে চলে যা। তারপর গালে হাত দিয়ে বাসায় চলে আসলাম। আমার রুমে বসে ভাবতেছি আজকের কথা। এমন সময় আম্মু আমার রুমে আসলো। কিরে, আজকে প্রথম দিন কলেজে কেমন কাটলো? মনে মনে ভাবলাম আজকের কথা বলা যাবে না। এমন সময় আবার আম্মু জিজ্ঞেস করলো, কিরে, কেমন কাটলো বললি না তো? অনেক ভালো। বাদ দাও তো, খিদে পেয়েছে, খেতে দাও। চল। তারপর খাবার খেয়ে দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠে রাতে কিছু সময় ফেসবুক চালালাম। তারপর রাতের খাবার খেয়ে দিলাম ঘুম। এক ঘুমে সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। কিরে, আর কতক্ষণ ঘুমাবি? স্কুলে যাবি না? যাবো তো, আর একটু ঘুমাই। আপনি ঘুমান, সকাল 9টা বাজে। কি? কয়টা বাজে? 9টা। আমি এক লাফে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। তাড়াতাড়ি তৈরি হয়ে চলে যাব। ঠিক তখনই আম্মু ডাক দিল, কিরে, নাস্তাটা করে যা। কলেজে করে নিব। তারপর কলেজে চলে আসলাম। ঢোকার সময় আবার নীরা ও তার বান্ধবীদের সাথে দেখা হলো। এমন সময় নীরা বলল তার বান্ধবীদের, এই দেখ, রিক্সাওয়ালার ছেলে চলে আসলো। তোদের কোথাও যাওয়ার দরকার হলে বলিস, ও নিয়ে যাবে তার বাপের রিক্সা দিয়ে। আমি তাহাদের কথার দিকে মন না দিয়ে ক্লাসে চলে আসলাম। আসার পর স্যার আসলো। তারপর স্যার আমাকে বলল, তুমি আজকেও এই শার্ট পরে এসেছো? স্যার আমার একটাই শার্ট, তাই এটা পরে আসলাম। ও। তারপর স্যার আজকে ক্লাস করে চলে গেল। আমার কোনো বন্ধু নেই, গরিব বলে কেউ বন্ধু হতে চায় না। এমন সময় একটা ছেলে আমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। সেও আমার মতো গরিব, তার নাম রাজু। তার সাথে আমার ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। এভাবেই আমাদের 1 মাস কেটে গেল। প্রতিদিন নীরা আমাকে অপমান করে। একদিন ক্লাসে নতুন একজন স্যার আসলো।
সে সবার নাম ও পরিচয় জিজ্ঞেস করে। যখন আমার কাছে এসেছে স্যার আমাকে বলল, বাবা, তোমার এই অবস্থা কেন? স্যার আমি গরিব, আর কেমন অবস্থা হবে? তোমার বাবা কি করে? স্যার আগে রিক্সা চালাতো, এখন মুচি মানে জুতা সেলাই করে। ও, আই এম সরি। আরে স্যার এখানে সরি বলার কি আছে? তোমাদের জন্য আজ আমরা মানুষ পড়াইয়া মজা পাই। এই বলে স্যার চলে গেল। ক্যাম্পাসে বসে আমি আর রাজু গল্প করতেছি। এমন সময় নীরা আমাকে ডাক দিল। এই মুচির বাচ্চা মুচি, এইদিকে আয়। জি আপু, কিছু বলবেন? তোকে কি বলবো, আমার জুতাটা ছিঁড়ে গেছে, একটু সেলাই করে দে তো। হোয়াট? আমি পারবো না। তোর সাহস হয় কি করে আমার মুখের উপর কথা বলার? এটা বলে নীরা আমাকে একটি থাপ্পড় মারতে চেয়েছিল, বাট আমি ধরে ফেললাম। রেহানা রাগে আমার হাত থেকে তার হাতটা ছুটিয়ে নিয়ে বলল, তোর সাহস হয় কি করে, হ্যাঁ, তোর নোংরা হাতে আমাকে স্পর্শ করার? আমার খুব রাগ হচ্ছে তার এমন কাণ্ড দেখে। যখন আমি তাহাকে কিছু একটা বলতে যাব, ঠিক তখনই রাজু আমাকে বলল, দেখ রানা, আমরা কোথায় আর সে কোথায়। তাই বলে আমরা মানুষ না? বাদ দে, চল। তারপর আমরা দুজন, রাজু তার বাসায়, আমি আমার বাসায় চলে আসলাম। রাজু আমার ব্যাপারে এখনো জানে না। রাতে রাজুর কাছে ফোন দিলাম। কিরে, কেমন আছিস? ভালো, কি করস? বসে আছি। কেন? চল না আজকে বাইরে কিছু খাই। ওকে, বল কোথায় আসবো। তারপর রাজুকে বললাম একটা হোটেলে আসতে। তারপর সেখানে দুজনে অনেক কিছু খেয়ে বিল না দিয়ে চলে যেতে লাগলাম। তখন রাজু বলল, কিরে, বিল দিবি না? আমি এই হোটেলে বাকি খাই। আমার কাছে আছে, আমি দিয়ে দিই। তোকে কেউ চালাকি করতে বলেছে? চল। তারপর বাসায় চলে আসলাম। পরের দিন সকালে আম্মু ডাকলো। রানা, তাড়াতাড়ি উঠো। কেন আম্মু, এত সকালে ডাকছো কেন? স্কুলে যেতে হবে না, রাজু কল দিয়েছে। ওকে আম্মু, তুমি নাস্তা তৈরি করো, আমি আসতেছি। ওকে, তাড়াতাড়ি আয়। তারপর আমি ফ্রেশ হয়ে নাস্তা করতে গিয়েছিলাম। নাস্তার টেবিলে আম্মু আমাকে বলল, তোকে একটা কথা বলবো বাবা। বলো আম্মু। সত্যি বলবা? বলো। তুই দেখি কলেজে যাস হাসি খুশি, কিন্তু আসার পর দেখি তোর মনটা খুব খারাপ থাকে। কলেজে কি কিছু হয়েছে? আরে না আম্মু। আমি তোর মা, আমি তোর সব কিছু বুঝি, বল কি হয়েছে? তারপর আমি আম্মুকে সব বলে ফেলছিলাম। তারপর আম্মু বলল, কি এত কিছু হয়ে গেছে, আমাকে বলিসনি কেন? তোর আব্বু জানলে কি করবে জানোস? কেন? আব্বু আবার কি করবে? কলেজই বন্ধ করে দেবে। কেন? আব্বু বন্ধ করবে কেন? তুই জানিস কলেজটা কার? না, কার? তোর বাবার। মানে আমাকে বলনি কেন আগে? কি বলবো, তুই তো এসব পছন্দ করিস না, তাই বলিনি। ও আম্মু, আমি আসি, আমার সময় হয়ে গেছে বলে আমি চলে আসলাম। ঢুকতেই দেখি রাজু আমার জন্য অপেক্ষা করছে। কিরে মামা, তুই এখানে? তোর আসার সময় এখন হলো? আম্মুর সাথে কিছু কথা বলছি, তাই লেট হয়েছে। চল, এবার অনেক লেট হয়ে গেছে। চল। তারপর দুজনে ক্লাস করে ক্যাম্পাসে বসে বসে কথা বলছি। এমন সময় নীরা আসলো। কালকের পরে নীরার সাথে আর দেখা হয়নি, এখন হয়েছে। সে আমাকে দেখে আমার কাছে আসলো। তারপর আমি তাহাকে দেখে দাঁড়িয়ে গেলাম। তখনই নীরা বলল, তুই কালকে আমাকে কি যেন বলছিলি? কই আপু, কিছু না। তোর মতো রাস্তার লোকেরা কি জন্য যে কলেজে আসছে, তোরা যে কেন পড়তে আসিস? তুমি আমার সাথে এমন করো কেন? তুমি পড়ো তোমার জায়গায়, আমি পড়ি আমার জায়গায়। তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, তাহলে এমন করো কেন আমার সাথে? নীরা আর কিছু না বলে চলে গেল। পরের দিন সকালে একটু লেট হয়ে গেছে আসতে, তাই তাড়াহুড়ো করে কলেজের গেট দিয়ে ঢোকার সময় নীরার সাথে ধাক্কা খেলাম। নীরা তো পুরো গরম হয়ে আমাকে বলল, আমার জামাটা নোংরা করে দিলি কেন? সরি আপু, দেখতে পাইনি। চোখ কি বাসার আলমারিতে রেখে এসেছিস? বললাম না আমি দেখতে পাইনি, তারপরও কেন বক বক করেন? কি আমি বকবক করি? তো কি করবেন? তারপর নীরা আরো গরম হয়ে আমাকে একটা থাপ্পড় মারবে, তখনই কে যেন তার হাতটা ধরে ফেললো। নীরা হলো এই কলেজের হেড স্যারের মেয়ে। ছোটবেলায় তার আম্মু মারা যায়, তাই সে একটু থুক্কু, একটু বললে ভুল হবে, বেশি গুন্ডি মেয়ে। কলেজের সবাই তাহাকে ভয় পায়, কিন্তু আজকে একটা মেয়ে তার হাত ধরলো। সবাই দেখে পুরো কলেজটা নিস্তব্ধ হয়ে গেছে। আমি তো পুরো হা করে দাঁড়িয়ে আছি। রাজু আমার পাশে এসে দাঁড়ালো আর বলল, কিরে মামা, মশা ঢুকবে তো? শালা, দিনে এখানে মশা আসবে কোথা থেকে? তুই কি বলিস, তোর মাথা ঠিক আছে? মশার কাছে রাত দিন আছে। তাই? তারপর নীরা মেয়েটার হাত থেকে হাত সরিয়ে নিল। দেখে বোঝা যায় সে কোনো কোটিপতি ঘরের মেয়ে। তারপর নীরা তাকে বলল, তোর সাহস হয় কি করে যে আমাকে স্পর্শ করার? আমি দিদি, আমি কাউকে ভয় পাই না। ও তোমাকে বলেছে
তো সরি, তারপর কেন তার অপমান করো? তাহলে মেয়েটার নাম তিথি, বোঝা গেল। তুই ওর কি লাগিস যে তোর কলিজায় লাগলো? আমি তোমাকে তুমি করে বলি আর তুমি আমাকে তুই করে বলো, এটা কোন ভদ্রতা? তোর কাছে আমি ভদ্রতা শিখবো? এই ছেলে তোর কি হয় আগে সেটা বল। আর তুই কে? আমি এই থানার এমপির মেয়ে, আর রানা আমার বয়ফ্রেন্ড। কথাটি শুনে আমি যেন আসমান থেকে পড়ছি। তারপর তো কোথায়, আমি এই মেয়েকে কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। রাজু আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কিরে মামা, তুই আমার দিকে এভাবে তাকাস কেন? শালা তোর গার্লফ্রেন্ড আছে আর আমি জানি না? বিশ্বাস কর মামা, এই মেয়েকে প্রথম দেখলাম। আর কত মিথ্যা বলবি? এই মেয়ে যা বলে সব কি মিথ্যা? সব মিথ্যা। আগে দেখ এখানে কি হয়। তোমাদের ভালোবাসার কতদিন হলো? 4 বছর। আমি মনে মনে বলি, আরে আল্লাহ, তুমি কোথায়? তোমার নিষ্পাপ বান্দার অবস্থা শেষ, তুমি বাঁচাও। রাজু তো এবার পুরোই গরম। কিরে মামা, তুই আমার দিকে তাকাস না, শেষ পর্যন্ত দেখ। তুমি কি দেখে ওর সাথে প্রেম করছো? কাউকে টাকা পয়সা দেখে ভালোবাসাটা হলো টাকা পয়সাকে ভালোবাসা, কিন্তু মন থেকে ভালোবাসাটা হলো সত্যিকারের ভালোবাসা। ও তোমার যেই হোক না কেন, আজকে তুমি আমার সাথে যে কাজটা করলে সেটা ভালো করনি। আমি ভালো খারাপ জানতে চাই না, আগামী মাসে আমাদের বিয়ে, তোমার দাওয়াত রইল। শরম লাগে সোনা, লজ্জার কিচ্ছু নেই। আমি কি বলবো নিজেও জানি না, আমার অবস্থা পুরোই খারাপ। রাজু তো এবার আমার উপর পুরো ফায়ার। দিদি আমার হাত ধরে নিয়ে যেতে লাগলো। সবাই আমার দিকে এমন করে তাকিয়ে আছে, মনে হয় কবর থেকে কোনো মৃত ব্যক্তি উঠে এসেছে। তারপর রাজু চলে যেতে লাগলো। ঠিক তখনই আমি দিদির হাত থেকে আমার হাতটা ছড়িয়ে রাজুর কাছে চলে আসলাম। রাজুই আমার সব, তাই মনটা খারাপ লাগলো। রাজুর কাছে গিয়ে রাজুর হাতটা ধরলাম। মামা রাগ করিস না, সত্যি আমি ওকে চিনি না। তুই আমাকে এখনো মিথ্যা বলবি? আমি কি দোষ করেছি যে তুই প্রেম করস বাট আমি জানি না? আয় এখন দেখি তিথি কি বলে। চল, তোর মিথ্যা কথা ধরা পড়বে। তারপর আমরা তিথির কাছে আসিয়ে দেখি তিথি নাই, চলে গেছে। আমি সত্যি জানবো, তাই তিথিকে পাঠাইয়া দিছস? এটা বলে রাজু চলে গেল। আমি ডাকতেছি, কার ডাক কে শুনে। তারপর মন খারাপ করে বাসায় চলে আসলাম। তখন আম্মু বলল, কিরে কি হয়েছে? তো কেমন দেখাচ্ছে কেন? তেমন কিছু না আম্মু। সত্যি করে বল কি হয়েছে। তারপর আমি সবকিছু আম্মুকে বলছি। আম্মু দেখে হাসতেছে। তুমি আমার সত্যিকারের আম্মু না সদ আম্মু? কেন? আমি দুঃখে মরে যাই আর তুমি হাসো। হাসবো না কি করব? আমি তো জানতাম এমন সিনেমাতে হয়, এখন দেখি তোর সাথেও হয়েছে। তুমি কোথায় আমাকে একটু সান্ত্বনা দিবে তা না, আর সিনেমার সাথে আমাকে তুলনা করো। ঠিক আছে, আজকে তোর আপু মিতু তোর নানা বাড়ি থেকে আসবে, তাহাকে সব শেয়ার করিস, তাহলে সে তোকে একটা ভালো বুদ্ধি দিবে। ভালো কথা। আম্মু আপু আসবে কখন বলো না? এখন মনে হয় এসে গেছে। কই আম্মু? তাড়াতাড়ি খেয়ে তাহাকে স্টেশন থেকে নিয়ে আয়। তাহলে তাড়াতাড়ি খেতে দাও। চল। তারপর খাবার খেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। ড্রাইভারকে না নিয়ে আমি নিজে গাড়ি নিয়ে চলে গেলাম। স্টেশনে গিয়ে দেখি আপু অপেক্ষা করছে, মনে হয় অনেক আগে এসেছে, তাই খুব রাগ করে দাঁড়িয়ে আছে। এমন সময় আমি আপুর কাছে গিয়েছিলাম। আমাকে দেখে মুখ ফিরিয়ে নিল, যেন আমাকে সে চিনে না। তারপর আমি বললাম, কেমন আছো আপু? কে ভাই আপনি? তুই আমাকে চিনতে পারিসনি? আমি তোর খালাতো ভাই। এবার তো পুরো রেগে গেছে। আমার কোনো খালা নাই, আপনি চলে যান, না হলে আমি লোকদের ডাকতে বাধ্য হব যে আপনি আমাকে ডিস্টার্ব করেন, সবাইকে বলবো। কি তুই আমাকে মার খাওয়াবি? আমি আম্মুকে সব বলে দেবো। ভাই আপনার আম্মুকে বললে আমার কি? আর কখনো এমন হবে না, বললাম তো। এবার মাফ করে দে। মাফ করবো এক শর্তে। তোর সব শর্তে রাজি, তবু আমার সাথে চলো। যাব, কিন্তু শর্ত তো এখানে পূরণ করতে হবে। বল কি শর্ত? আমি রাজি। তুই আমার ভাই, তাই তোকে বেশি কিছু দিব না। আমি জানি তুমি আমাকে বেশি শাস্তি দিতে পারবে না। কথা শেষ না হতে তোকে কে বলেছে কথা বলতে? আরে বলবো না, এবার বলো। এখানে 50 বার কান ধরে উঠা বসা করবি। কি 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 50 বার কান ধরবো মানে? ঠিক আছে, না ধরলে নাই, আমি আপনাকে চিনি না। আরে আপু, আমি বলছি ধরতে পারবো না, বলছি কম হবে না? না। ওকে। তারপর কান ধরতাছি আর আস্তে আস্তে বলতাছি, এটা কি আমার আপু না আমার শত্রু? কি বললি? কি আর বলবো, বলতেছি তুমি আমার আপু না শত্রু। কি? আমি কি বলে আমি নিজেও জানি না, মুখে থেকে সত্যি কথাটা বের হয়ে গেল।
আরে না, আমি বলিনি, বলছি তুমি কত ভালো, অন্য কেউ হলে 100 বার দিত, তারপর 15 বার ধরেছি। এমন সময় দেখি তিথি আসতেছে, কার কান কে ধরে ছেড়ে দিলাম এক দৌড়। আপুকে রেখে সে আমাকে দেখার আগে দিলাম দৌড়। পিছন থেকে আপু বলছে, তোর কান ধরা লাগবে না, তুই আমাকে নিয়ে যা। আমি চলে আসি, আর পিছনের দিকে ফিরেও তাকাই নেই। স্টেশন থেকে সরাসরি বাসায় এসে গাড়ি থেকে নেমে এক দৌড়ে ভেতরে ঢুকতেই দেখি আম্মু। আম্মু আমার অবস্থা দেখে বলল, কিরে তোর এই অবস্থা কেন? মিতু কই? আম্মু সব বলতেছি, আগে 1 গ্লাস পানি দাও। তারপর আম্মু আমাকে পানি দিল। পানি খেয়ে সোফায় বসে পড়লাম। তারপর আম্মু বলল, কি হয়েছে? তারপর আমি আম্মুকে সব বললাম। আম্মু শুনে হাসে, আবার আপুকে রেখে এসেছি শুনে মন খারাপ করে বসে আছে। এমন সময় আপু বাসায় এসে গেছে। আম্মু আপুর কাছে গিয়ে বলল, কিরে মা, কেমন আছিস? তোমরা কেউ আমার সঙ্গে কথা বলবে না। কেন, কি হয়েছে মা? একটা মেয়েকে একা স্টেশনে রেখে এসেছে তোমার গুণধর পুত্র। রানা আমাকে সব বলেছে, সে ইচ্ছা করে এমন করে নাই। তাহলে? তারপর আম্মু সবকিছু আপুকে বলল। আপু শোনার পর প্রথমে মন খারাপ থাকলেও পরে আমি যখন তিথির ভয়ে পালিয়ে এসেছি সেটা শুনে সবাই হাসতেছে। তারপর আম্মু বলল, যা ফ্রেশ হয়ে আয়। তারপর আমরা ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমি আমার রুমে এসে দিলাম এক ঘুম। এক ঘুমে সন্ধ্যায় উঠেছি। উঠে ফ্রেশ হয়ে দিলাম রাজুকে ফোন। 3 বার রিং হওয়ার পর ধরলো। কিরে শালা, ফোন ধরতে এত লেট হয় কেন? সরি ভাই, আমার বোন নাই, আমি কারো শালা না, আপনি ভুল জায়গায় কল করেছেন। ও তাই, ঠিক আছে, তুই পারলে একটু হোটেলে আয়, আমি অপেক্ষা করব। আর না আসলে জীবনও আমার কাছে বন্ধুর দাবি নিতে আসবি না। তারপর কলটা কেটে দিয়ে হোটেলে চলে গেলাম। গিয়ে দেখি রাজু বসে আছে। আমি গিয়ে বললাম, রাজু তোর সাথে আমার কিছু কথা। বল। দোস্ত বিশ্বাস কর, তিথিকে আমি চিনি না। এই জন্য কি আমাকে ডেকেছিস? না, কিছু খাবি? অর্ডার করি? না, কিছু খাবো না। 1 কাপ কফি খা। ওকে। তারপর আমরা কফি খেয়ে বেরিয়ে গেলাম। রাজু শালা এখনো আমাকে বিশ্বাস করতে পারেনি। আমি এখন কালকে সকালের অপেক্ষায় আছি। তারপর বাসায় চলে আসলাম। এসে রাতে ডিনার করে দিলাম এক ঘুম। এক ঘুমে সকালে উঠে পড়ি। আজকে কেউ জাগানো লাগে নাই, কারণ রাতে ঘুম হয়নি তিথির কথা শুনে। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেলাম। রাজু আর আমি ক্লাস করে যেই ক্লাস থেকে বের হব ঠিক তখনই কে যেন পায়ে দিয়ে আমাকে ফেলে দিল। চেয়ে দেখি নীরা আর তার বান্ধবীরা। এটা কি হলো? তুমি এমন করলে কেন? আমি আবার কি করলাম? তুই তো আমার পায়ের সাথে পড়ে গেছিস। আমি আর কিছু না বলে চলে আসবো। ঠিক তখনই তিথির সাথে আমার দেখা হয়। তখন রাজু আমার সাথে ছিল। তারপর তিথি আমাদেরকে একটা নির্জন জায়গায় নিয়ে যায় আর বলে, রানা ভাই, আমি আপনাকে যা বলছি তার জন্য আমি খুবই দুঃখিত। আমি যা বলছি শুধু রাজুর জন্য বলেছি। আমি কোনো এমপির মেয়ে নয়, আমি একজন সাধারণ ঘরের মেয়ে। সব বুঝলাম, কিন্তু রাজুর জন্য সেটা বুঝলাম না। ভাইয়া, রাজু আমার বয়ফ্রেন্ড। রাজু আমাকে আপনার ব্যাপারে সব বলেছে, তারপর আমি রাজি হয়ে যাই। আমার তো মাথা খুব গরম, এইসব রাজু করিয়েছে, বাট সে আমার সাথে এমন করলো কেন? তারপর রাজুর দিকে রাগে চোখে তাকালাম। দেখ ভাই, আমি যা করেছি সব তোর জন্য করেছি। বাহ বাহ, ভালো, আমার জন্য করস, তাও আবার আমাকে ইগনোর করস। পরীক্ষা করলাম যে তোর মতো বন্ধু কখন কারো হয়নি। দোস্ত, আমাকে মাফ করে দে। আরে তুই যে করতেছিস তা তো আমার জন্য আবার মাপ চাস কেন? তারপর আমি বাসায় চলে আসলাম। রাতে কিছু সময় ফেসবুক চালালাম। তারপর রাতের খাবার খেয়ে দিলাম ঘুম। সকালে ঘুম থেকে উঠে কলেজে চলে আসলাম। ক্লাসের স্যার আসলো। আগামী মাসে তোমাদের পরীক্ষা, তাই সবাই ভালো করে পড়ালেখা করিও। কলেজে আবার একজন স্যার আমার আসল পরিচয় জানে। আমি বলেছি তাহাকে আমার পরিচয় গোপন রাখতে। তখন থেকে তিনি আমার পরিচয় গোপন রাখেন। পরীক্ষার জন্য ব্যস্ত হয়ে গেছি। নীরা আবার প্রতিদিন তিথিকে অপমান করে। তিথিকে দেখলেই বলে, ওই দেখ খ্যাতের গার্লফ্রেন্ড যায়। আর একদিন আমার সামনে বলে, ওই দেখ রিক্সা চালকের পুত্রবধূ যায়। এভাবেই দিন চলতে থাকে। বলতে বলতে আমাদের পরীক্ষাও শেষ হয়ে গেল। আজকে ফলাফল দিবে, তাই সবাই অপেক্ষা করতেছি। পরীক্ষার ফলাফল দেখে আমি নিজেকে বিশ্বাস করতে পারি না। দেখি আমি 1 নম্বর হয়েছি। পুরো কলেজের ভেতরে 1 নম্বর হয়েছি। আমি মনে মনে এই দিনটির অপেক্ষায় করছি। তারপর স্যার সবাই বলল, আগামী 3 দিন পর আমাকে কলেজের পক্ষ থেকে পুরস্কার দিবে। তাই আজকে খুশিতে বাসায় চলে গেলাম। তারপর আম্মু আর আপু দেখি টিভি দেখতেছে। আমি বললাম, আম্মু আপু, আমি কলেজে 1 নম্বর হয়েছি। সত্যি? তোমার কি মনে হয় আমার ভাই পারবে না? আরে না, কার ছেলে দেখতে হবে না? কার ছেলে মানে? আমি তো আব্বুর ছেলে। কি, তুই আমার ছেলে না?
আরে আম্মু, মজা করেছি, তোমরাই তো আমার সব। তারপর আমি রাজুকে কল দিলাম, রাজুকে বললাম, দোস্ত তুই কই রে? কেন রে? আজকে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আগে তুই রাস্তায় আয়, কোন রাস্তায়? তোদের বাসার সামনে। ওকে। তারপর রাজু বাসার সামনে থেকে নিচে আসলো, আমিও চলে আসলাম। বল কি সারপ্রাইজ আছে? তুই আমাদের বাসায় যেতে চাইছিলি না, আজকে তোকে নিয়ে যাব। ওকে চল। তারপর আমি আমাদের বাসার সামনে আসিয়া দাঁড়ালাম। তখন রাজু বলল, কিরে এখানে আসলি কেন? আগে ভেতরে চল, পরে বলবো। তুই বললি না তোর বাসা বস্তিতে? আরে চল। চলবো মানে? এত বড় বাড়িতে গেলে আমি আর তুই বাড়িটা নোংরা হয়ে যাবে। তারপর আমরা ভেতরে ঢুকলাম। ঢোকার পর রাজু তো অবাক, কারণ দেওয়ালে সবখানে আমার ফটো। তারপর রাজু বলল, কিরে এটা কাদের বাসা? সব দেখি তোর ছবি। এটা আমাদের বাসা। তুই বললি না তোর বাসা বস্তিতে? তখন মিথ্যা বলেছি। আর তোর বাবা রিক্সা চালায়, এটাও মিথ্যা? আমার বাবা এই শহরের একজন নামকরা লোক। নীরা তোকে এত অপমান করেছে, তুই প্রতিবাদ করিসনি কেন? সময় হলে সব দেখতে পারবি। আর একটা মজার কথা আছে, যেটা শুনলে তুই বেহুশ হয়ে যাবি। সেটা আবার কি? ওই কলেজটাও আমাদের। মানে? যেই কলেজে আমরা পড়ালেখা করি ওইটা আমার বাবার। তোদের কলেজ, তারপর নীরা তোকে অপমান করেছে আর তুই কিছুই বলিসনি? আর তোর টাকা পয়সার অভাব নাই, তারপরও তুই গরিব হয়ে চলাফেরা করিস কেন? তারপর রাজুকে সব বললাম। রাজু শুনে আমাকে জড়িয়ে ধরে বলল, তোকে আমি চিনতে ভুল করেছি। আমি দোয়া করি যেন তোর মতো সবার একটা করে বন্ধু থাকে। আমরা কথা বলি, এর মধ্যে আম্মু আসিয়ে পড়ে। রানা, এই ছেলেটা কে বাবা? আম্মু, বললাম না আমার একজন বন্ধু আছে। ও, তোমার নাম রাজু বাবা? জি আন্টি। বাবা, তোমার আব্বু কি করে? আন্টি, আমার বাবা মা আমাকে ছোট রেখে মারা গেছেন। আজ থেকে মনে করবা তুমিও আমার আর একটা সন্তান। তারপর রাজু কাঁদতে কাঁদতে আম্মুকে জড়িয়ে ধরলো। আর কাঁদিস না বাবা। এত কাঁদলে হবে কিভাবে? রানা, তুই রাজুকে কিছু মার্কেট করে দিস এখন। ঠিক আছে আম্মু। তারপর আমরা একটা মার্কেট গিয়ে আমার জন্য, রাজুর জন্য অনেক কিছু কিনেছি। তারপর আমরা দুজনে আমাদের বাসায় চলে আসলাম। আজ থেকে রাজু আমাদের বাসায় থাকবে। অতঃপর রাতে খাবার খেয়ে দিলাম এক ঘুম। এক ঘুমের সকালে আব্বু ডাকলো। কি রে বাবা, তুই এখনো ঘুমাচ্ছ? ঘুমের ভেতর বললাম, কে আমার বাবা? আমার বাবা কলকাতায়। আমি তোর বাবা, রাতে এসেছি। আমি মনে করেছি স্বপ্ন দেখছি আমি, তাই চোখ মুছতে মুছতে চেয়ে দেখি সত্যি আব্বু। আব্বু, তুমি কখন এলে? রাতে এলাম, তুই ঘুমিয়েছিলি, তাই তোর ঘুম ডিস্টার্ব করিনি। তাই বলে আমাকেও বলে আসবে না? ঠিক আছে বাবা, আর এমন হবে না। মনে থাকবে তো? সব মনে থাকবে। তুই এখন ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আয়। ওকে আব্বু। তারপর ফ্রেশ হয়ে আমি আর রাজু নাস্তার টেবিলে গিয়ে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। কি হলো, তোমরা খাচ্ছ না কেন? তোকে রেখে আমি কখনো খেয়েছি? এতদিন তো কলকাতায় একা একা খেয়েছো। আরে পাগল, থুকু, পাগলি। বাবা বলতে চেয়েছেন যে বাসায় আমাকে রেখে কখনো খায়নি। তুই আমাকে পাগলি বললি কেন? আরে তোরা চুপ কর। এবার আব্বুর নজর রাজুর দিকে গেল। আব্বু বলল, এটা কে? এটা আমার ছেলে। হোয়াট? আরে আব্বু, তুমি কখনো তো ঠিক হবে না। এটা আমার বন্ধু রাজু, ওর বাবা মা নাই, তাই ওকে আম্মু বলেছে। ও আম্মুর ছেলের মতো। ও তোমার আম্মু তো আমাকে ভয় পেয়ে দিল। এটা শুনে তুমি ভয় পাইছো? এখন যেটা বলবো সেটা শুনলে তুমি মারা যাবে। থাক আম্মু, বলা লাগবে না। আমি চাই না আমার আব্বু এত তাড়াতাড়ি মারা যাক। মরলে মরবো, তবু কথাটি জানতে হবে আমার। তারপর আম্মু আমার সব ঘটনা আব্বুকে বলে দিল। আব্বু তো পুরোই ফায়ার। তোকে আমরা ছোট কাল থেকে একটা ফুলের আঁচড় লাগতে দেইনি, আর এতদিনে একটা মেয়ে তোকে থাপ্পড় দিয়ে দিছে। হাউ ফানি। আব্বু আসলে কি? এই মেয়ের সাহস হয় কি করে আমার কলিজায় দাগ লাগানো? আমার আব্বু গরম হলে কেউ কোনো কথা বলার সাহস পায় না, কারণ আব্বুর মাথা সহজে গরম হয় না। এখন আব্বুর মাথা যেই পরিমাণ গরম, আল্লাহ জানে কি হবে এখন। তারপর আমি ভয়ে ভয়ে বললাম, আব্বু আমি ওকে কালকে অনুষ্ঠানের সামনে অপমান করব। মিথ্যা বললাম আর কি। ঠিক আছে, বাট আজ থেকে তুমি আমার ছেলের হয়ে থাকবা। জি আব্বু, এখন থেকে আমার নতুন জীবন শুরু, শুধু নীরার জন্য। তারপর আমি আর রাজু শহরের সবচেয়ে দামি রেস্টুরেন্টে আসলাম। গিয়ে দেখি সেখানে নীরা আর তার বান্ধবীরা সেখানে। আমি অর্ডার করেছি। তারপর আমরা নাস্তা করে বের হব। ঠিক তখনই রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় পিছন থেকে তিশা আমার হাতে ধরলো আর বলল, কি রে,
তোর নাস্তার বিল দিবে কে? সেটা আপনাকে বলতে হবে। তুই চুরি করে খেয়ে যাবি আর আমরাই দেশের নাগরিক হয়ে তোদের কিচ্ছু বলবো না? আর তুই এই পোশাক কোথায় থেকে পেলি? কোথায় চুরি করেছিস আগে সেটা বল। এমন সময় রেস্টুরেন্টের ম্যানেজার আসলো আর তিশাকে বলল, কি হয়েছে ম্যাম, আপনি এই লোকের হাত ধরে আছেন কেন? দেখেন না, এই লোক আপনার রেস্টুরেন্ট থেকে খেয়ে বিল না দিয়ে চলে যেতে লাগলো। ম্যাম, আপনি কি আমার ভালো চান? না হলে কি আমি এই চোর ধরতাম? আমি জানি আপনি আমার ভালো চান, বাট আপনি যদি ওনার হাতটা না ছাড়েন তাহলে আমার চাকরি ছাড়তে হবে। হোয়াট? জি, আপনি ওনাকে চিনেন? চিনিনি মানে? ও তো আমাদের স্কুলে পড়ে, একটা মুচির ছেলে। ছি ছি ছি, এইসব কি বলেন আপনি? আমি যেটা বলেছি সেটাই। ভুল, আপনি কোথাও ভুল করছেন। আপনি এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান আব্দুর রব চৌধুরীকে চিনেন? কেন, কি হয়েছে? ওই স্যার, তার ছেলে রানা চৌধুরী, আর এই রেস্টুরেন্টটা ওনার বাবার। তিশা এবার কি বলবে সে নিজেও জানে না। সে তোতলাতে তোতলাতে বলল, কি নামও জুবায়ের না, রানা চৌধুরী। আমি সেখান থেকে চলে আসি, কালকে আমাকে স্কুলে পুরস্কার দিবে, তাই কালকে ভাবছি অন্যরকম হয়ে যাব। তাই রাতে আব্বুকে বললাম কালকে আমাকে একটা গাড়িতে। আব্বু রাজি হয়ে গেল। তার পরের দিন সকালে সবার আগে ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে সবকিছু দামি দামি পড়েছি। আমার জীবনে এই প্রথম পড়েছি। হঠাৎ আম্মু নাস্তা করতে ডাক দিছে, তারপর নিচে গিয়েছি। সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছে, যেন কোনো রাজপুত্র তাহাদের সামনে। তাই আমি বললাম, কি হয়েছে, তোমরা আমার দিকে এভাবে তাকিয়েছো কেন? তোকে আমি চিনতেই পারছি না, তুই আমার ছেলে রানা। বাবা, তোকে এখন আমাদের ছেলের মতো দেখতে লাগে। ভাই, তুই কি সেই জোবায়ের যে নাকি প্রতিদিন তৃষার অপমান গ্রহণ করতি? কেন ও জুবায়ের হবে? ও এখন থেকে আমার ছোট ভাই রানা চৌধুরী। আরে তোমরা চুপ করো, আমি তো আগের মতোই আছি। আরে ভাই, তোকে এখন অনেক সুন্দর লাগতেছে, পুরো হিরোদের মতো। হয়েছে, আর পাম দিতে হবে না। আমি দেখতে হিরোদের মতো, এমন একটা মিসাল দেখাতো। ওকে, তাহলে শুন। তুমি চুপ কর মিতু। বল। নাম্বার 1, তোর চুলগুলো এখন হিরোদের মতো। নাম্বার 2, তোর শার্টের 2টা বোতাম খোলা, যেখানে তোর বুকের লোমগুলো দেখা যায়। এটা আবার মেয়েরা পছন্দ করে। তুমি চুপ করো। নাম্বার 3, তোর বডি খুব নাইস, যা দেখলে মেয়েরা পাগল হয়ে যাবে। নাম্বার 4, তোর শরীরে যে শার্ট আছে সেগুলো হিরোরা ব্যবহার করে। হয়েছে, আর আমাকে পাম দিতে হবে না। বিশ্বাস কর রানা, তোকে আজকে অনেক সুন্দর লাগতেছে। হয়েছে, আব্বু নতুন গাড়ির চাবিটা দাও। তারপর আব্বু থেকে চাবি নিয়ে আমি আর রাজু বেরিয়ে আসি। তারপর নতুন গাড়িতে চড়েছি, মনের সুখে ড্রাইভ করতেছি। তারপর স্কুলে ঢুকলাম। এমন গাড়ি দেখে সবাই হা করে তাকিয়ে আছে। সবাই ভাবতেছে অনুষ্ঠানে কোনো এমপি অথবা মন্ত্রী এসেছে। যখন গাড়ির দরজাটা আমি খুললাম তখন ভাবতেছি আগে কোন পা রাখবো। হঠাৎ দেখি তিশাও সবার মাঝে এসেছে, গাড়ির দিকে তাকিয়েছে। এখন আমি মনে মনে বলতাছি এখনই তিশাকে একটা সারপ্রাইজ দিব। ঠিক তখনই শালার রাজু নেমে গেছে। তারপর আমি নামলাম, সবাই হা করে তাকিয়ে আছে। তিশা তো পুরোই শখ খেলো। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এর মধ্যে যে কত বন্ধুত্ব হয়ে গেছে আল্লাহ জানে। 100-এর মধ্যে 99% মেয়ে বন্ধু। এখন আব্বু এসে গেছে স্কুলে। তারপর স্যার ঘোষণা দিল, এখন আমাদের মাঝে পুরস্কার গ্রহণ করবেন এই শহরের সবচেয়ে বড় লোক জনাব মোহাম্মদ আব্দুর রব চৌধুরীর ছেলে রানা চৌধুরী। জনাব আব্দুর রব চৌধুরী শহরের শুধু একজন নয়, এই স্কুলের প্রতিষ্ঠাতা। এই স্কুলটা তিনি নিজেই তার ছেলের হাতে পুরস্কার তুলে দিবেন। সবাই এখন একজন আরেকজনকে জিজ্ঞায় যে 1 নম্বর হয়েছে জোবায়ের, আর এখন পুরস্কার নেবে কোনখানের রানা, আবার ওনার ছেলে নাকি। তারপর স্যার আবার ঘোষণায় বলল, আমার রানাকে তার পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপর যখন আমি স্টেজে উঠলাম সবাই হা করে তাকিয়েছে। আজকে স্কুলে সবাইকে একটা অন্যরকম সারপ্রাইজ দিয়েছি। অনুষ্ঠান শেষে আমি আর বাবা যখন চলে আসবো ঠিক তখনই দেখি তিশা ক্যাম্পাসে বসে আছে। তখন আমি আব্বুকে বললাম, আব্বু ওই মেয়ে আমাকে নিয়মিত অপমান করেছে। তারপর আব্বু আমাকে বলে, তুই এখানে দাঁড়া, আমি দেখে আসি। মনে মনে বলি আজ আল্লাহ জানে তিশার কি হবে। বলতে বলতে দেখে আব্বু তিশার কাছে চলে গেছে। আমি অনেক দূরে, তাদের কথা শুনতে পাই না। আমি মনে করেছি আব্বু তিশাকে একটা থাপ্পড় দিবে। ঠিক তখনই আব্বু হাতটি উঠালো থাপ্পড় দিতে। হঠাৎ হাতটি নামিয়ে নিল। তারপর দেখি মেয়েটি আব্বুর দিকে তাকাতেই আব্বু তাকে বুকে নিয়ে নিল। আমি তো মনে মনে ভাবতাছি স্বপ্ন দেখতেছি। তারপর রাজু আসলো। আমি বললাম, কিরে, এখানে কি করিস? আরে রাখ, আগে তুই আমাকে একটা চিমটি খাতো। কেন? খেতে বলেছি, খাবি। তারপর শালা এত জোরে চিমটি খেয়েছে আমার গোস্ত নিয়ে গেল।
কিরে এত জোরে দিলি কেন? তুই বললি তাই দিলাম। তাই বলে এত জোরে? রাখ, এখন বল কেন দিতে বলেছিস? ওইদিকে দেখ বাবা আর তিশা। এটা মনে হয় আমি আর তুই স্বপ্ন দেখতেছি। আরে না, স্বপ্ন হলে তুই আমাকে চিমটি দিলি, তাহলে এত ব্যথা পেলাম কেন? তাই তো। তারপর আব্বু চলে আসলো। আমি আব্বুকে জিজ্ঞাসা করছি, আব্বু বললো কিছু হয়নি। তারপর আব্বু আর আমি রাজুর বাসায় চলে আসলাম। আমি আম্মুকে সব বললাম। আম্মু দেখে হাসতেছে। আমার মাথা তো পুরোই গরম। মনে মনে ভাবলাম এরা কেউ আমাকে কিছু বলবে না। আমি কালকেই তিশাকে সব জিজ্ঞাসা করব। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠেই আমি অবাক হয়ে গেছি। আমি মনে করেছি এটাও স্বপ্ন, কিন্তু চিমটি গায়ে দেখলাম এটাও সত্যি। কিন্তু কিভাবে এটা সত্যি হতে পারে? আমি তো পুরো অবাক, কারণ দেখি নীরা আমার রুমে। তখন আমি নীরাকে আর কিছু না বলে আম্মুর কাছে চলে গেলাম। আম্মু, নীরা এখানে কেন? এই তোর দূর সম্পর্কের কাজিন, আমি ওকে ওই কলেজে পাঠাইছি তোকে স্মার্ট বানাতে। ও আচ্ছা, তাহলে এতদিন যা যা হয়েছে তা ছিল অভিনয়। তারপর আমাকে ভালোবাসার কথা বলে আমি অনেক অপমান করেছি, বাট কিছুই হয় নাই। আমি তো কখনো ওকে ভালোবাসবো না। পরের দিন কলেজ ক্যাম্পাসে বসে আছি, এমন সময় নীরা এসে আমাকে বলল, ভালোবাসি। তো তো আর কি, আমাকেও ভালোবাসবে? আমাকে তোর কি মনে হয় আমি পাগল? এটা কখনো বলেছি? তাহলে কানের কাছে সবসময় ভ্যান ভ্যান করিস কেন? কানে কম শোনো। ডাক্তারের কাছে যাচ্ছ না কেন এখনো? মানে? মানে আর কি, আমি তোমাকে ভালোবাসার কথা বলি, আর তুমি বলছো আমি ঘ্যানর ঘ্যানর করছি। কানে সমস্যা আছে বলেই তো আমার কথা শুনতে পাও না, উল্টা পাল্টা কথা শুনো। ঠাসিয়ে চড় দেবো একটা। দাও। না করলো কে? রানু জানু? খবরদার, আমার নাম রানা চৌধুরী, জুবাইর হোসেন রানা চৌধুরী। কতদিন বলছি এই উল্টা পাল্টা নামে আমাকে ডাকবি না। আমি ওই 3 হাত লম্বা নামে তোমাকে ডাকতে পারবো না। ভালোবেসে ছোট্ট করে রানুই ডাকবো। পারলে ঠেকাও। তুই কি দিয়ে তৈরি রে? তোমার পাঁজরের হাড় দিয়ে। খবরদার, আর আজে বাজে কথা বলবি না কখনো, বলে দিলাম। আমি কি কখনো তোকে বলেছি আমি তোকে ভালোবাসি? তাহলে আমাকে এত জ্বালাতন করিস কেন? আমার জন্ম হয়েছে তোমাকে জ্বালানোর জন্য, আর তোমার জন্ম হয়েছে আমার জ্বালাতন সহ্য করার জন্য। রানু সোনা, দেখ তুই আমার কাজিনের মতোই থাকবি, বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবি না। আমি তো সিনিয়র, কথাটা মনে রাখবি। সিনিয়র বলি তো ভালোবাসি, জুনিয়র হলে তো স্নেহ করতাম। আমি আর কিছু না বলে ক্যাম্পাস ত্যাগ করলাম। বিকালে বাসায় এসে গরম মাথায় আব্বুকে ডাকতে লাগলাম, আব্বু আব্বু। কিরে কি হয়েছে? বাসায় এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিস কেন? আম্মু, আব্বু কোথায়? তোর বাবা তো এখনো অফিস থেকে ফিরেনি, কেন বলতো? মা নীরাকে কিছু বললো না। আমার লাইফটা হেল্প করে দিচ্ছে মেয়েটা। এই মেয়ের জন্য আমি ক্যাম্পাসে গিয়ে শান্তি পাই না। এই বাদর, মেয়ে করছিস কেন? ও না তোর কাজিন? হ্যাঁ, কাজিনকে জাস্ট কাজিনের মতোই থাকতে বলবা। ফোন করে বলে দিও ও যেন ওর লিমিট ক্রস না করে। তারপর আমি রুমে চলে আসলাম। আম্মু আবার নীরাকে ফোন দিল। হ্যাঁ বড় আম্মু, বলো। এই পাঁচি মেয়ে, রানার সাথে কি করেছিস তুই? রানা যেন কে বড় আম্মু? মাইর খাবি বলে দিলাম। কি করেছিস কি? বড় আম্মু, তুমি রানু জানের কথা বলছো? না, আমার বাপের কথা বলছি। রাখছি, তোর সাথে কথা বলে পাগল হতে চাই না। হ্যাঁ তাই করো, আমাদের স্বামী স্ত্রীর কথার মাঝে এসো না। হ্যাঁ। কার স্বামী স্ত্রী? আমি আর আমার হাজবেন্ড। হাই হাই, এ কি অলক্ষণের কথা! তুই আবার বিয়ে কবে করলি? করিনি, করব। কাকে? আমার রানু জানকে, বুঝলে? রাখি, বাই বাই, টাটা। ফোনটা কেড়ে দিল নীরা। আম্মু ফোনের দিকে তাকিয়ে আছে। পরের দিন ক্যাম্পাসে কয়েকজন বান্ধবী নিয়ে বসে আছে নীরা। এমন সময় আমি ঢুকলাম। আমার দিকে নীরা তার বান্ধবীর সাথীকে দেখিয়ে বলল, ওই দেখ, তোর দুলাভাই চলে এসেছে। কে? আমার দুলাভাই? ওই রানু জান। শোন, ও কিন্তু তোকে পছন্দ করে না, তাহলে তুই কেন বেহারার মতো ওর পেছনে পড়ে আছিস? আমার কাছে কিন্তু তোর সবকিছুই বাড়াবাড়ি লাগছে। আরে থাম তো, বক বক করিস না, দেখতে দে। দেখ ওকে কি গর্জিয়াস আর হ্যান্ডসাম লাগছে। সত্যি রে, আজ রানা ভাইকে সত্যিই অনেক হ্যান্ডসাম লাগছে। ওই ফারিয়ার বাচ্চা, তুই আমাকে ভাবি বললি কেন? যাক বাবা, আমি আবার তোকে কখন ভাবি বললাম? কানে কালা নাকি? বাজে বকবি না, আমাকে ভাবি কেন ডাকলি সেটা বল। এই, নেশা পানি করেছিস নাকি? আমি ভাবি ডাকলাম কখন? আজব তো। কি রে নীরা, সবসময় এমন পাগলামি কেন করিস? তোকে তো ফারিয়া কিছুই বলেনি, আর তুই বলছিস ভাবি ডেকেছে তোকে? হ্যাঁ ডেকেছেই তো, আমি তো নিজের কানে শুনলাম। ও আমার রানুকে ভাইয়া ডেকেছে। তাতে কি হয়েছে?
আরে বুঝছিস না কেন? রানুকে ভাইয়া ডাকা মানেই তো আমাকে ইনডাইরেক্টলি ভাবি ডাকা। দুলা ভাই কেন ডাকলো না? ন্যাকা ন্যাকা কান্না করে কথাগুলো বলেই সেখান থেকে চলে গেল। ওইদিকে সাথী আর ফারিয়া গালে হাত দিয়ে বসে আছে। আমি বন্ধুদের সাথে কথা বলতেছি, এমন সময় নীরা আসলো। রানু, রানু, জানো ওই কুটনি ফারিয়া আছে না, আজ আমাকে ভাবি ডেকেছে। কেন ডেকেছে? তোমাকে দুলাভাই ডাকলে কি তুমি রাগ করতে? আমি তো জানি তুমি রাগ করতে পারতে না, বরং খুশি হতে। ঠিক বলছি না? এই মেয়ে, সমস্যা কি তোর? হবু বউকে কেউ মেয়ে বলে বোকা? কে আমার হবু বউ? আমি। এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। আমি কিন্তু চাচাকে বলে দেব। ভালোই হবে। আমাদের বিয়ের ডেটটা তাহলে তাড়াতাড়ি ফিক্স করে নিবে তারা। আমরা তাড়াতাড়ি একে অপরের কাছে আসতে পারবো। যাই হোক, কবে বলবা বাবাকে? এ কে রে ভাই? বলে এক আর বুঝে এক। আমি ঠিকই বুঝি, তুমি বুঝতে চাও না। যাবি এখান থেকে? যদি না যাস তাহলে দিব দুটা চর। কোথায় দিবে? মানে? চরগুলি কোথায় দিবে সেটা জিজ্ঞেস করলাম। আমার মাথায়। তো দাও না, আমাকে বলছো কেন? মাথায় চর খেলে মাথার জটগুলো খুলবে, তাহলে আমার কথাগুলো তোমার মাথায় তাড়াতাড়ি ঢুকবে। তুই যাবি এখান থেকে? যাচ্ছি। এইভাবে মানুষ মানুষকে ধমক দেয়? এটা বলে নীরা হন হন করে চলে গেল। তারপর রাজু রাকিবের সাথে কথা বলছি, এমন সময় রাজু বলল, মেয়েটা তোকে অনেক ভালোবাসে। রাজু, তুই পেছনের কথাগুলো ভুলে গেলি? ভুলেনি, কিন্তু ওগুলো তো আন্টির কথাই করেছে। যার কথায় করুক না কেন, আমি এই অহংকারী মেয়েকে ভালোবাসতে পারবো না। আচ্ছা বাদ দে না রাজু এইসব কথা। আচ্ছা রানা, তোর কেমন মেয়ে পছন্দ রে? জানি রে দোস্ত, কিন্তু এই অহংকারী মেয়েকে নয়। ও তোকে অনেক ভালোবাসে। দরকার নেই এইরকম অহংকারী মেয়ের ভালোবাসা। অনেক হয়েছে রে, এবার বাসায় যাওয়া যাক। তারপর সবাই বাসায় চলে গেলাম। রাতে খাবার খাইতেছি আমি, বাবা, মা, রাজু আর আপু। আমি একা এক পাশে, অপর পাশে আপু, রাজু, আব্বু আর আম্মু রান্নাঘরে। এমন সময় আমার কাশি হলো। আম্মু, পানি দাও। এই নাও পাখি। আমি পানি খেয়ে খাবার খাবো, ঠিক তখনই বললাম, আম্মু তুমি তো রান্নাঘরে, রাজু, আব্বু, আপু তো অন্য পাশে, তাহলে আমাকে পানি দিল কে? তোমার বউ। নীরার এই কথাটি আমার কানের কাছে এসে বলল। আমি সহ সবাই হার্ট অ্যাটাকের অবস্থায়। তারপর আমি আম্মুকে খাবারের পরে বললাম, আম্মু এই মেয়ে আমাদের বাড়িতে কেন? কোন মেয়ে? নীরা। মেয়ে মেয়ে করছিস কেন? আর ওর চাচার বাড়িও যখন মনে হয় তখন আসবে। তাহলে ও ওই সময় ওইটা বললো কেন? আম্মু কোনটা? আমার বউ। তুই ওর কথা এত সিরিয়াসলি নিস কেন বল? তুই জানিস ও একটা দুষ্টু মেয়ে। ও তো ছোট একটা মেয়ে। এতটাও ছোট না, আর ও দুষ্টু মেয়ে, ওর কাছে রাখতে বলিও। আর কিছু বললাম না, সাড়ে চলে গেলাম। মাথাটা খুবই গরম। যাকে আমি দেখতে পাই না সে নাকি সারাটা দিন আমাকে শুধু ডিস্টার্ব করে। একটা সিগারেট ধরলাম, চোখ বন্ধ করে টানতেছি। এমন সময় দেখি সিগারেট নাই, সে দেখি নীরা। তুমি এখানে কি করো? আর বড্ড ছেলেদের মতো সিগারেট খাচ্ছ কেন? তুমি এখানে কি করো? আর বড্ড ছেলেদের মতো সিগারেট খাচ্ছ কেন? আমি আমার বাড়িতে যখন ইচ্ছা যেখানে থাকবো, তাতে তোমার কি? আর সিগারেট সেটা আমার পার্সোনাল ম্যাটার, তোমার কি? আমার কোনো সমস্যা নেই। তুমি সিগারেট খেয়ে যখন তোমার ঠোঁটগুলো কালো হয়ে যাবে তখন কিন্তু আমি খেস করতে পারবো না, বুঝলে রানু জানু? হোয়াট কি মনে করিস নিজেকে? আমাকে যখন যা করবি আমি কিছুই বলবো না। আমি কখনো বলেছি তোকে ভালোবাসি, তাহলে তুই জোর করে আদায় করতে চাস? যদি মনে করো তাহলে তাই। তুই একটা ফাজিল। তুমি আমাকে যাই বলো না কেন, কোনো লাভ হবে না। এইসব কথা আমার এক কান দিয়ে ঢুকে অপর কান দিয়ে বেরিয়ে আসে। তারপর আমি নিচে চলে গেলাম। ওইদিকে নীরা আমার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে আর হাসছে। পরের দিন সকালে আমি নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রওনা হলাম। যখন বাইকে স্টার্ট দিব ঠিক তখনই নীরা এসে আমার পেছনে বসে। তুই এখানে? নাম বলছি। নামবো কেন? তুমিও স্কুলে যাবে, আমিও যাব, তো একসাথে গেলে সমস্যা কি? অনেক সমস্যা। নামতে বলছি নাম। চাচা চাচি। কিরে সারের মতো চেঁচাছিস কেন? তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমি চাচা চাচিকে বলে দিব যে তোমার গার্লফ্রেন্ড আছে। আমি তাদেরকে বলে দিব তুমি আমাকে নিয়ে গেলে আমি দেখে ফেলবো, তাই আমাকে নাও না। মানে? ব্ল্যাকমেইল। তোকে আমি দেখে নিব। দেখার অনেক সময় পাবে, এখন চলো সময় হয়ে। চল। তারপর আমি বাইক চালাইতেছি। এমন সময় আমাদের পাশ দিয়ে এক সাইকেলওয়ালা যাইতেছে। এমন সময় নীরা বলল, এই সাইকেলওয়ালা ভাই, আমাকে তোমার সাইকেল একটু চড়াবে? কেন, বাইকে চড়তে ভালো লাগে না তোর?
এটা বাইক? হাসালি, যেটাকে সাইকেল ফেল করতে পারে। ওকে, তাহলে আমাকে শক্ত করে ধরে বস। তারপর ফুল স্পিডে চালাতে লাগলাম। রাস্তার ধুলো সব উঠতেছে। নীরা তো ভয়ে আমাকে জড়িয়ে ধরে বলতেছে, স্পিড কমা। আমার বাইকের ফার্স্ট টু লাস্ট গিয়ার। তারপর 30 মিনিটের পথ 10 মিনিটে চলে আসলাম। নীরা তো ভয়ে হাঁপাচ্ছে। যা এবার ক্লাসে। যাচ্ছি। যদি কোনো মেয়ের সাথে কথা বলিস তাহলে দেখবি আমি কি জিনিস। তারপর নীরা চলে গেল। আমি মনে মনে বলতেছি, যাক বাবা, বাসা গেল। এভাবেই প্রতিদিন নীরা আমাকে অত্যাচার করে। হঠাৎ একদিন নীরা কলেজের জন্য তৈরি হচ্ছে, এমন সময় নীরার আম্মু আসলো। নীরা বলল, কিছু বলবা আম্মু? তুই এমন করছিস কেন? কি করেছে আম্মু? তুই রানাকে একটু শান্তিতে থাকতে দেস না কেন? তোমাকে কে বলেছে আম্মু? রানাই ফোন করে বলেছে। কি, তোমার কাছে নালিশ করেছে? তুই আবার ওর পিছু নিলে তোর খবর আছে। নীরা হন হন করে রুমে আসলো। তারপর আমার কাছে কল দিল। কি হয়েছে নীরা? তুমি কোথায় আছো? তোকে বলবো কেন? বলো না, তোমার সাথে কিছু কথা আছে। পরে বলিস। তারপর নীরা জোর করে আমার কাছে থেকে ঠিকানা নিল। আমি আর আমার বন্ধুরা বসে গল্প করতেছি। এমন সময় একটি মেয়ে আমাদের সামনে দিয়ে যেতে লাগে। হঠাৎ পড়ে যেতে লাগলো। ঠিক তখনই আমি তাহাকে ধরে ফেলেছি। তারপর বাসায় আসলাম। এমন সময় আব্বু আমার সামনে এসে দাঁড়ালো। কখনো এত রাগ ভাবে আমার কাছে আসে নাই। তাই আমি বললাম, কি হয়েছে আব্বু? কি হয় না সেটা বল। মানে? তারপর আব্বু আমার গায়ে কিছু ফটো ছুঁড়ে মারলো আর বলল, রোমান্স করার জায়গা কি অভাব পড়েছে? তুই আমার ছেলে, এটা ভাবতেও আমার ঘৃণা হয়। তুই এতটা খারাপ হবি আমি জীবনেও কল্পনা করি নাই। আমি ফটোগুলো ছুঁয়ে দেখি। আজকে যেই মেয়েটা পড়ে যেতে লাগলো সেই মেয়েটা। যখন আমি ধরলাম তখন কে যেন ফটো তুললো। বিশ্বাস করে আব্বু, আজকে এই মেয়েটা পড়ে যেতে লাগলো, আমি তাহাকে ধরেছি, সেটার কে যেন ফটো তুললো। আর বলা লাগবে না, ভালো হয়ে যাও। তোমার সম্মানের দাম না থাকলেও আমার সম্মানের দাম আছে। এটা বলে আব্বু চলে গেল। আমার তো মাথায় কিছুই কাজ করতেছে না। এমন সময় একটা হাসির আওয়াজ পেলাম। সে দেখি নীরা হাসতেছে। এবার আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে, এইসব নীরা করেছে। তারপর রুমে চলে গেলাম। কিছু ভালো লাগলো না। তারপর ছাদে গিয়ে দেখি নীরা দেওয়ালে বসে রয়েছে। আমি বললাম, তুই এটা করলি কেন? কি করলাম? আমি জানি আজকের ওই মেয়েটা তোর বান্ধবী ছিল। আমি তাকে বলেছি তোর সামনে গিয়ে পড়ার অভিনয় করতে। ঠিক তখনই আমি ছবি তুলে ফেলেছি। কি মজা! কিন্তু এমন করলি কেন? তুমি আমার আম্মুর কাছে নালিশ দিয়ে আমাকে বকা খাইয়েছো। আমি তোমার আব্বুর কাছে নালিশ দিয়ে বকা খাইয়েছি। তখন আমি রাগীভাবে বললাম, তোর প্রতি আমার ঘৃণাটা আরো বেড়ে গেল রে। এটা বলে আমি চলে আসলাম। ওইদিকে নীরা আমার যাওয়া দেখছে। এমন সময় নীরার অজান্তে নীরার চোখের কোণে পানি চলে আসলো। আসবি তো আজকে যে আমি যেই কথা বলছি নীরা তো কাঁদবেই। তারপর নীরার বাসায় গিয়ে দরজা বন্ধ করে আছে। দুপুরে কিছু খাই নাই। এবার রাত চলে আসলো। নীরার আম্মু কতবার বলছে দরজা খুলতে, কিন্তু নীরা দরজা খুললো না। তারপর নীরার আম্মু নীরার রুমের সামনে ডিউটি করতেছে। এমন সময় নীরার আব্বু আসলো। নীরার আম্মুকে জিজ্ঞেস করলো কি হয়েছে। তারপর নীরার আম্মু সব বলছে। তারপর নীরার আব্বু নীরার দরজায় টোকা দিতে দিতে বলল, নীরা মা আমার, দরজা খোল। তুই না খুললে আমি কিন্তু কেঁদে দিব। তারপর নীরা দরজা খুললো। তারপর নীরার বাবা নীরাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর মা? তেমন কিছু না আব্বু, মাথাটা একটু ব্যথা করে। নীরার আম্মু মনে মনে বলল, ঢং, আমি সেই সকাল থেকে ডাকছি, কোনো খবর নেই। এখন বাবা এসে কান্নার কথা বলতেই দরজা খুলে দিল। চল নীরা। কোথায় আব্বু? ডাক্তারের কাছে। না আব্বু, ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে মানে? বললাম না আব্বু, ঠিক হয়ে যাবে। চলো এবার সবাই খেতে যাই। অনেক ক্ষুধা লেগেছে আম্মু। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেল। কালকে সব কথা নীরা ভুলে গেছে। সকালে আমি নাস্তা করে স্কুলে চলে গেলাম। গিয়ে দেখি আমার একটা ফ্রেন্ড, তার নাম নিহা, তার সাথে ক্যাম্পাসে একসাথে বসে কথা বলি। এমন সময় নীরা সেখানে গেল। এই নিহা, তোকে বলেছি না আমার রানুজানের কাছে আসতি না? আমি রানাকে ভালোবাসি, রানাও আমাকে। সেটা বলার আগেই আপনারা কিছুই বুঝলেন না, আমিও কিছু বুঝলাম না। তাকে দেখে নীরা নিহাকে চড় মারলো। আমার মাথা তো পুরো গরম হয়ে গেছে। তাই আমিও নীরাকে, পুরো কলেজ নিস্তব্ধ হয়ে গেছে। নীরা তো গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। নিহাও চলে গেল। তারপর রাজু আসলো। রানা, তুই কাজটা ঠিক করলি না। কি ঠিক করব না করব সেটা তোকে বলবো আমি? তুই নিহাকে ভালোবাসিস?
আরে না, আমি তো জাস্ট নীরার হাত থেকে বাঁচার জন্য এইসব করছি। ওইদিকে নীরা তার বান্ধবীদের কাছে গেল, তারপর সব ফারিয়াকে বলল। অতঃপর ফারিয়া বলল, তুই শুধু শুধু রানার পিছে হাঁটছিস, কোনোদিনও তুই রানাকে পাবি না। তারপর নীরা কাঁদতে কাঁদতে বলল, আমি যে রানাকে ভালোবাসি। রাখ তোর ভালোবাসা, তুই তোর জীবনটাকে তোর মতো করে সাজা, তারপর দেখবি রানা থেকেও ভালো ছেলে তোর পেছনে ঘুরবে। ঠিক আছে, আজ থেকে আমি নীরা, আগে নীরা থাকবো না। তারপর নীরা বাসায় এসে রানার ফটোগুলো ডিলিট করে ফেলছে। তারপর রানার ফটো ও নাম্বার ডিলিট করে ফেলছে, কারণ নাম্বার থাকলে মাঝে মাঝে কল দিতে মন চাইবে। পরের দিন সকালে আমি নাস্তা করে কলেজে চলে গেলাম। নীরা ও গেল, বাট নীরা আগের মতো আমার সাথে কথা বলে না, আমার দিকে তাকায়ও না। এভাবেই আমাদের দিন চলতে থাকে। আমি নিহা আবার আমাকে ভালোবাসে। সে বলেছে আমি আবার নীরার থেকে সরার জন্য নিহার সাথে ভালোবাসার অভিনয় করি, কিন্তু নিহা তা জানে না। একদিন নিহা আর আমি কথা বলতেছি ক্যাম্পাসে বসে। হঠাৎ নিহা বলল ফুচকা খাবে, তাই আমি ফুচকা আনতে গিয়েছি। এসে দেখি নীরা নিহাকে ঠাস ঠাস করে 4টা চর মারলো। আমি এসে নিহাকে জিজ্ঞেস করেছি কি হয়েছে নিহা। তারপর নিহা কাঁদতে কাঁদতে বলল, রানা, আমি তোমাকে ভালোবাসি, এই জন্যই সহ্য হয় না। তাই ও আমাকে বলল আমি যেন তোমার জীবন থেকে চলে যাই। আমি রাজি হইনি, তাই আমাকে চড় মারলো। তখন আমি আমার রাগ কন্ট্রোল করতে না পারিয়া আমি নিহার গায়ে চড় মারলাম। নিহা চড়গুলো খেয়ে কিছুই বলল না, কাঁদতে কাঁদতে চলে গেল। তারপর আমি নিহার সাথে কথা বলতাছি, এমন সময় কে যেন পিছন থেকে আমার শার্ট ধরে তার দিকে ফিরালো। আমি তার মুখ দেখার আগেই আমার গালে শুরু হয়ে গেল। এই কলেজে সবাই আমাকে ভয় পায়, আর আজকে আমার গালে চড় মারলো। হাউ ফানি। আমি তো পুরো গরম। চেয়ে দেখি ফারিয়া, মানে নীরার বান্ধবী। আমি কিছু বলার আগেই ফারিয়া বলল, প্রথমে আমি সরি, আপনি আমার থেকে বড়, আপনাকে থাপ্পড় মারার আমার কোনো অধিকার নেই। আমাকে থাপ্পড় মারলেন কেন? আপনি নিজেকে কি মনে করেন? কেন? আমি আবার কি করলাম? কেন আপনি নীরাকে শুধু শুধু চড় মারলেন কেন? শুধু শুধু কেন মারবো? ওর নিহাকে কি বলেছে তুমি শুনোনি? নীরা কি বলেছে সেটা শুধু নিহার মুখ থেকে শুনেই আপনি নীরাকে মারলেন? নীরাকে জিজ্ঞেস করেছেন নিহা যা বলেছে তাহা কি সত্য নেই? কি জিজ্ঞেস করবো? নীরা তো সত্যি কথাই বললো। নিহা একটুও সত্য বলেনি। কি বলতে চাও? আর তুমি কিভাবে জানলে এগুলো সত্যি না? তাহলে শুনুন, নীরা আজকে কলেজে আসতে একটু দেরি হয়ে গেছে, তাই সে তাড়াহুড়ো করে কলেজে ঢুকেছে। এমন সময় নিহার সাথে ধাক্কা খায়। তারপর নীরা নিহাকে সরিও বলে, কিন্তু নিহা তাহাকে একের পর এক অপমান করেই যাচ্ছে। এমনকি শেষ পর্যায়ে তার মা বাবাকে নিয়ে গালি দিল। এমন সময় নীরা নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, তাই দিয়েছে। তাহলে নীরা বললো না কেন? নীরা কি বলবে সে তো নিহার কথা শুনেই নিস্তব্ধ হয়ে গেছে। তারপর আমি নিহাকে জিজ্ঞেস করলাম, নিহা ও যা বললো তা কি সত্যি? না, ও যা বলছে সব মিথ্যা। তারপর রাজুও জানি কোথা থেকে এসেছে। তারপর রাজু বলল, রানা, ফারিয়া যা বলেছে সব সত্যি। তুই জানলি কিভাবে? আমি ক্লাসের থেকে এসে দেখি নীরা তাড়াতাড়ি আসতেছে, তারপর যা হয়েছে তা তো ফারিয়া বলেছে। এখন আমি সব বুঝে গেছি। তারপর আমি নিহার কাছে গেলাম, নিহাকে জিজ্ঞেস করেছি, নিহা তুই এতটা খারাপ আমি আগে বুঝিনি। বিশ্বাস করো না, আমি তোমাকে ভালোবাসি। কেউ চায় না যে তার ভালোবাসার মানুষ অন্য কাউকে ভালোবাসুক। নিহার কথা শুনে আমি নিস্তব্ধ হয়ে গেছি। আমি নিহার প্রেমে পড়ে গেছি। তারপর আমি আর নিহা চলে আসলাম। ভাবতেছি নিহা যেটা বলছে সেটা তো ঠিকই। ওইদিকে ফারিয়া নীরার কাছে গিয়ে দেখে নীরা কাঁদতেছে। এমন সময় ফারিয়া পিছন থেকে নীরার কাঁধে হাত দিল আর বলল, আরে কাঁদিস না, আমি রানাকে বুঝিয়ে দিয়েছি আমার বান্ধবীকে কাঁদানো কি জিনিস। কি করেছিস? তেমন কিছু করি নাই, তোরে যা দিয়েছে তার শুধু আসলে রানাকে দিয়ে এসেছি। তুই কি করছিস সেটা বল। উল্টা পাল্টা কিছু করিস নাই তো? কিছু করি নাই, শুধু 4টা থাপ্পড় দিয়েছি। তুই এটা কি করলি আমার জন্য? তোকে কাঁদাবে আমি কিছু বলবো না। আমি বাসায় যাই রে। ওকে। তারপর নীরা বাসায় চলে গেল, আমিও বাসায় চলে গেলাম। যাওয়ার পর নিহা কল করলো। হাই জানু। বলো। বাসায় কখন পৌঁছালে? মাত্র। তুমি কি করো? এই তো তোমার কথা ভাবছি। ভালো। তুমি কি করো? এই তো আমার সোনার সাথে কথা বলতেছি। ঠিক আছে, তুমি খেয়ে ঘুমিয়ে যাও। তুমিও। তারপর আমি ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে দিলাম এক ঘুম।
ওইদিকে নীরার দরজা বন্ধ করে কাঁদতে থাকে। আজকে নীরার আব্বু কান্নার কথা বলার পরও নীরা দরজা খুললো না। নীরা একটা কথা ভাবতেছে যে জীবনে কেউ আমাকে একটা ফুলের আঁচড় দেয় নাই, আর আজকে রানা। ভালোবাসা কি এত কষ্ট? আমি তো রানাকে ভুলে গেছি, তাহলে এমন হলো কেন? পরের দিন সকালে আমি আর রাজু ক্যাম্পাসে, সাকিব সবাই বসে গল্প করতেছি। এমন সময় নিহা আমাকে কল দিল। আমি সেখান থেকে উঠে একটু আড়ালে গিয়ে ফোনটা ধরলাম। হ্যালো নিহা, কেমন আছো? একটি কথা বলি। একটা কেন, 10টা বলো। তুমি দেবে তো? অবশ্যই দিব। আমার আম্মু খুব অসুস্থ, যদি পারো তাহলে 20,000 টাকা দাও। এত টাকা দিয়ে কি করবে? আমি জানতাম তুমি একটার পর একটা প্রশ্ন করবে। ঠিক আছে, আমার টাকা লাগবে না। ওকে সোনা, রাগ করো কেন? তোমার বাসার ঠিকানা বলো, আমি নিয়ে আসতেছি। তোমার আশা লাগবে না, আমি আসছি। ওকে। তারপর নিহা এসে আমার থেকে টাকা নিয়ে চলে গেল রাজু সব দেখে। তাই রাজু এসে জিজ্ঞেস করলো, তুই এতগুলো টাকা ওকে দিলি কেন? ওর আম্মু অসুস্থ তাই। আম্মু অসুস্থ মানে? অসুস্থ মানে আম্মু। ওর আম্মু থাকলে তো অসুস্থ হবে। মানে থাকলে অসুস্থ হবে? এটা কেমন কথা? কি বলতে চাস তুই? ওর আম্মু 1 বছর আগে মারা গেছে। কি? শোন, নেহা তোকে ভালোবাসে না, ভালোবাসে তোর টাকা পয়সাকে। রাজু, আর একটা কথা বললে নিহার নামে তুই আমার কি হস সেটা আমি ভুলে যাব। তুই ভালোবাসার প্রেমে অন্ধ হয়ে গিয়েছিস। তুই এখনো চিনলি না কোনটা সত্যিকারের ভালোবাসা আর কোনটা মিথ্যা ভালোবাসা। এটা বলে রাজু চলে গেল। আমি চলে গেলাম। ভাবতেছি নিহা মিথ্যা কথা বলে টাকা নিল কেন। ওইদিকে নিহা টাকা নেওয়ার পর একজন জিজ্ঞাসা করলো, নিহা এত কম টাকা? মাত্র শুরু, আস্তে আস্তে আনতে হবে। ওকে, দেখেও ধরা যেতে না পারে। জীবনেও পারবো না। আজকে রাতে নিহা আর ফোন দিল না। আমি মনে করেছি হয়তো কোনো কাজে আটকে গেছে, তাই আমিও ফোন দেই নাই। পরের দিন আমার দাদু খুব অসুস্থ, তাই আমরা আর নীরারা সবাই গ্রামে চলে গেলাম। কিন্তু দাদু অসুস্থ না, মিথ্যা বলে আমাদের নেওয়া হয়েছে। 2 দিন ছিলাম গ্রামে, কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না, তাই নিহার সাথে কথা বলা হয় না। তাই আজকেই আমি শহরে চলে আসলাম। সবাই মানা করেছে, কিন্তু নিহার জন্য মনটা খুব খারাপ হয়ে গেছে, তাই চলে আসলাম। আস্তে আস্তে রাত হয়ে গেছে। নিহাকে ফোন দিয়েছি, বাট ফোন বন্ধ। পরের দিন সকালে কলেজে গেলাম। গিয়ে শুনতেছি নিহা নাকি গত 3 দিন কলেজে আসেনি। মনে করেছিলাম কোনো সমস্যা, তাই ইমামকে জিজ্ঞাসা করলাম, নিহার কিছু হয়েছে? কই জানি না তো। এই কদিন আমার খবর নিতে আসে নাই। না, তার ফোনে কল দে। তার ফোন বন্ধ। তাহলে তার বাসায় যা। আমি তো তার বাসা চিনি না। আমি চিনি, চল। তুই চিনিস কিভাবে? তুই একটা মেয়েকে ভালোবাসিস, আমি তার খবর রাখবো না? এটা কেমন কথা? তারপর আমি আর ইমাম নিহাদের বাসায় চলে গেলাম। ইমাম নিচে বসেছিল। আমি কাজের লোককে জিজ্ঞেস করে নিহার রুমে গেলাম। নিহার রুমে গিয়ে যা দেখলাম সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম নিহা একটা ছেলের সাথে তার রুমে। ছেলেটার গায়ে কিছু ছিল না। তারপর ছেলেটি আমাকে দেখে চলে গেল। নিহা আমার কাছে এসে তোতলাতে বলল, তুমি এখানে? বলার সাথে সাথে তার গালে বসিয়ে দিলাম 4টা চড়। আর বললাম, আজকে যার জন্য আমাকে দূরে সরিয়ে দিলে, দেখবা একদিন সেও তোমাকে রেখে চলে যাবে। শিহাব আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। তাহলে এতদিন আমার সাথে যা যা করেছো তা কি ছিল? এতদিন তোমার সাথে অভিনয় করলাম। আজ আমাকে দূরে সরিয়ে দিলে, দেখবা শিহাবও তোমাকে দূরে সরিয়ে দিবে। না হলে আজকে তোমায় একা রেখে চলে যেত না। তারপর চলে আসলাম। জীবনের সত্যি ভালোবাসাটা বুঝলাম না। তারপর সেদিনে গ্রামে চলে গেলাম। সবাই আমাকে দেখে অবাক, কারণ গতকালকে চলে গেলাম আর আজকেই চলে আসলাম। দেখি সবাই গল্প করে, বাট নীরাকে কোথাও দেখি না। সবগুলো ঘরে নীরাকে খুঁজলাম। এখন বাকি আছে দাদুর রুম। দাদুর রুমে ভয়ে ভয়ে ঢুকলাম। ঢুকে দেখি সেখানেও নীরা নাই। এখন নিজের থেকে কেমন জানি লাগে। হঠাৎ দাদু এসে বলল, কাউকে খুঁজতেছো দাদু ভাই? কই কিছু না তো। তাহলে এত পেরেশান হয়ে কাকে খুঁজতেছো? কাউকে না, তোমাদের বাইরে দেখে খুব ভালো লাগলো, তাই সব রুম দেখতেছি। ও। তারপর সেখান থেকে চলে গেলাম। হঠাৎ দেখি কিছু মেয়েরা বাড়ির বাইরে হাসতেছে। মনে করেছিলাম সেখানে আছে, কিন্তু না, একে একে সবাই চলে গেল। নীরাকে দেখলাম না। মনটা খারাপ হয়ে গেল। মনটা খারাপ করে বাইরে গালে হাত দিয়ে বসে আছি। এমন সময় মিতু, মানে আমার বড় বোন, এসে বলল, কিরে গালে হাত দিয়ে বসে আছিস কেন? বউ হারিয়ে গেছে। কি বললি? হায় রে, কি বলতে কি বলে ফেলেছি। আরে না, মজা করছি, কলেজের কথা মনে পড়েছে। ও। তারপর আপু চলে গেল। কিছুক্ষণ পরে দেখি নীরা একটা ছেলের সাথে আসতেছে। প্রথমে নীরাকে দেখে খুশি হলেও পরে ছেলেটাকে দেখে মনে খুব রাগ হলো।
তারপর নীরা আমার সামনে ছেলেটাকে নিয়ে গেল। রাতে সবাই একসাথে খেতে বসেছি, এমন সময় দাদু বলল, রানা, কালকে নীরা আর তুই গ্রামটা ঘুরে আসিস। মনে মনে অনেক খুশি হয়েছি। না দাদু, আমি রায়হানের সাথে যাব। কেন, রানার সাথে যেতে কোনো সমস্যা আছে? না দাদু, রানা ভাইয়ার সময় নেই আমাকে ঘুরে দেখানোর। নীরার মুখে ভাইয়ের ডাক্তার শুনে মনটা খুব খারাপ হয়ে গেছে। তারপর খাওয়া থেকে উঠে গেছি। দাদু বলল, কিরে, তোর আবার কি হলো? কিছু না দাদু। তাহলে খাবার নিয়ে খেয়ে উঠলে কেন? ক্ষুধা লাগে নাই। না লাগলে বসছিলি কেন? সবাই দেখি কিছু বলতেছে, দেখি নীরা কিছু বলে না। তারপর রুমে চলে গেলাম। গিয়ে ভাবতেছি, আমি কি নীরাকে আজীবনের জন্য হারিয়ে ফেলেছি? নীরাকে আমি আর পাবো না। নীরার মুখে আর কখনো রানু জানু শুনবো না। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। তারপর সকালে দেখি রায়হান বাইক নিয়ে এসেছে। নীরা বলল, তুমি একটু দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি। ওকে। তারপর নীরা রেডি হয়ে বাইকে বসে বলল, রায়হান তুমি শার্ট পাল্টালে কখন? আর তোমার মুখে হেলমেট আগে তো ছিল না। কিছু না বলে বাইক চালাতে লাগলো। আবার নীরা বলল, কোনো কিছু বলছো না কেন রায়হান? কোনো কথা বলে না। তাই নীরা রেগে বলল, এই তুমি কে? হ্যাঁ, কথা বলছো না কেন? রায়হান কোথায়? এমন সময় মুখ থেকে আমি হেলমেটটি সরিয়ে নিলাম। তুমি? রায়হান কোথায়? তোমার সাথে আমার কিছু কথা আছে। তারপর আমি নীরাকে একটা নির্জন জায়গায় নীরাকে নিয়ে গেলাম আর বললাম, নীরা আমাকে ক্ষমা করে দে। কিসের ক্ষমা? আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। কিসের অন্যায়? তোকে অনেক কষ্ট দিয়েছি। আপনি আমাকে কি কষ্ট দিবেন? সেটা তো আমার দোষ ছিল। নীরা, আমি তোকে ভালোবাসি। কেন? আমাকে অপমান করে আপনার মন মিটেনি? সত্যি আমি তোর সাথে অন্যায় করেছি, আমাকে তুই ক্ষমা করে দে। কেন নিহা, কি হয়েছে? নিহা আমাকে ভালোবাসে নাই। এটা বলার সাথে সাথে নীরা চলে গেল। আমি একটু গ্রামটা ঘুরে দেখতেছি। ওইদিকে নীরা বাসায় গিয়ে ব্যাগ গোছাতে লাগলো। তখন নীরার আম্মু বলল, কি রে, আমরা তো কাল যাব, তুই আজকে ব্যাগ গুছাচ্ছিস কেন? আম্মু, আমি এখন চলে যাব। কেন, কি হয়েছে? না কিছুই হয় না, কলেজে অনেকদিন হলো যাই নাই তাই। নীরা আবার যখন যা বলে তাই করে, তাই কেউ আর তাকে বাধা দিল না। নীরা চলে গেল। আমি বাসায় আসলাম। যখন নীরাকে না দেখলাম তখন আপুকে জিজ্ঞেস করেছি। আপু বলল নীরা চলে গেছে। তাই আমি দেরি না করে আমিও চলে গেলাম স্টেশন। গিয়ে দেখি নীরা বসে আছে। আমি বললাম, কি রে, কোথায় যাচ্ছিস? কেন, বাসায় কেউ কিছু বলেনি? এত কিছু বাদ দে, চল আমার সাথে বাসায়। আমি যাব না। তুই যাবি নাকি জোর করে নিব? আমি যাব না, বললাম না। ওকে। তারপর নীরাকে কোলে নিলাম। কি করছিস? সবাই দেখছে তো। করার কিছু নেই, তুই যাবি না তাই এমন করতে বাধ্য হলাম। ওকে যাব, নামা বলছি, নামা। আমি তারপর নীরাকে নামিয়ে বললাম, আজ থেকে এক বেলা খাবি। কেন? তোর খুব ওজন, তাই শরীর কমাবি, না হলে আমি তোকে কোলে নিতে পারবো না। কি করবে তুমি? দেখেই নে। আমি হ্যাঁচকা টানে নীরাকে পাঞ্জা করে কোলে তুলে নিলাম। নীরার চোখ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। আমি এরকম করব সেটা ভাবতেও পারিনি। নীরা কোলের মধ্যে থেকে নীরা হাত পা নড়িয়ে নামার চেষ্টা করতে করতে বলল, কি করছো এইসব? নামাও বলছি। নামাবো না। দেখো ভালো হচ্ছে না কিন্তু। এটা তোমার বাসা না যে এখানে এইরকম করবে। এটা একটা পাবলিক প্লেস। সবাই কি ভাবছে বলো তো? যা খুশি ভাবুক, আমার কিছু যায় আসে না। তুই বাধ্য করেছিস আমাকে এইসব করতে। ভালোই ভালো যদি যেতে চাইতি তাহলে এমন করতাম না। এখন পুরোটা রাস্তা এভাবেই নিয়ে যাব তোকে। তোমার কি মাথা খারাপ? প্লিজ নামিয়ে দাও, সবাই কিভাবে তাকিয়ে আছে দেখো। যদি এখান থেকে সরাসরি বাড়িতে যাস তাহলে নামাবো। ঠিক আছে নামাও। ওকে, নামাচ্ছি। আমি নীরাকে নামিয়ে দিলাম। নীরা ও বাধ্য মেয়ের মতো আমার সাথে বাড়িতে গেল। বিকালে উঠানে এক কোণে বসে আছে নীরা। মনের মধ্যে রাগ, অভিমান, কষ্ট হাজারো পরিমাণে জমে আছে নীরার। প্রকাশ করতে পারছে না কারোর কাছেই। মনের মধ্যে চাপা কষ্টটা কারোর কাছে প্রকাশ না করলে কষ্টটা দ্বিগুণ হয়ে যায়। নীরের অবস্থাও তাই। চোখের এক কোণে পানিগুলো ছলছল করছে, বুকের মধ্যে হাহাকার চলছে। না পারছে কারো কাছে বলতে, না পারছে সইতে। আমি বিকালে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে গিয়ে প্রকৃতির হাওয়া লাগাতে লাগলাম নিজের শরীরে। আমি উঠানে পায়চারি করার সময় দেখতে পেলাম নীরা চেয়ারে বসে আছে, গভীর মগ্নে সে। বাতাসে চুলগুলো উঠছে নীরার। বেশ লাগছে তাকে দেখতে। মুচকে একটা হাসি দিয়ে নীরার সামনে গিয়ে দাঁড়ালাম। নীরার ভূক্ষেপ নেই আমার দিকে। আমি হালকা হেসে বললাম, কি ভাবা হচ্ছে ম্যাডাম? চুপ করে আছে। কি হলো, মুড অফ কেন? তাও চুপ করে আছে। কি কথা বলবি না? আমাকে একটু বিষ দিতে পারবি রানা? ভাবতেই হাসি পায় যে আমি একটা মানুষ। আমি তো মাত্র নামেই মানুষ। আমার তো কোনো চাওয়া পাওয়া, কোনো ইচ্ছে কিচ্ছু নেই। থাকলেও পূরণ করতে পারি না। আমি যা করি সবই ভুল, সবটাই অন্যায়।
তোমাকে ভালোবেসেছিলাম, সেটাও ছিল আমার ভুল। সেটা ছিল মস্ত বড় অন্যায়, যার জন্য পদে পদে আমাকে অপমানিত হতে হয়েছে, চড় থাপ্পড় খেতে হয়েছে। বাবা মার চোখের মনি আমি। থাপ্পড় দেওয়া তো দূরের কথা, কোনোদিন ফুলের আঁচড়ও লাগতে দেয়নি তারা আমাকে। কিন্তু ভালোবাসার অপরাধে আমাকে অনেক অনেক থাপ্পড় নীরবে সহ্য করতে হয়েছে। হবে না কেন? আমি যে অন্যায় করেছিলাম, যতই তোমার কাছে যেতে চেয়েছি ততই তুমি আমাকে দূরে ঠেলে দিয়েছ। যখন দেখলাম আমার ভালোবাসার মানুষ আমাকে তার কাছ থেকে আরো বেশি দূরে সরাতে অন্য মেয়ের সাথে জড়াচ্ছে, তখনও কোনো প্রতিবাদ করিনি, নীরবে সরে গেছি। সরতে তো হতোই, আমি যে অন্যায় করেছি। আস্তে আস্তে তোমাকে ভুলে নিজের অন্যায়গুলোকে শুধরাতে যাচ্ছি। এখন এসেছো তুমি ভালোবাসার দাবি নিয়ে। এখন আমি তোমার কাছ থেকে দূরে থাকতে চাইছি, কিন্তু না, তুমি এখন আমাকে কাছে টানছো। এখন এটাও আমারই অন্যায়। আমি ভালোবাসতে গেলেও অন্যায়। আমি এখন কি করব একটু বলবে কি আমায়? আমি কি কোনো খেলনা যে যার ইচ্ছে হলো খেললো, খেলা শেষ হলেই ফেলে দিল? কথাগুলো বলে নীরা অঝরে কাঁদতে লাগলো। আমি মাথা নিচু করে বসে আছি নীরার সামনে, আমার চোখেও পানিগুলো জলমল করছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না আমার। নীরা উঠে চলে গেল আমার উত্তরের অপেক্ষা না করেই। 2 দিন কেটে গেল। নীরা আর আমার ফ্যামিলি ঢাকায় ব্যাক করেছে কিছুক্ষণ আগেই, নিজেদের বাসায় চলে গেল সবাই। ওইদিকে নীরা মন খারাপ করে রুমে বসে আছে, আসার সময় খায়নি পর্যন্ত। পরের দিন ভার্সিটি চলে যায় নীরা। গিয়ে আগে ফারিয়া আর তোমার সাথে দেখা করে। কতদিন পর দেখা, নেটওয়ার্ক সিগন্যালের কারণে ফোনেও যোগাযোগ করতে পারেনি ওরা। ক্লাস শেষে ক্যাম্পাসে গিয়ে বসে ওরা 3 জন। এমন সময় ফারিয়ার মোবাইলে কল আসে। ফারিয়া কিছুটা আড়ালে গিয়ে কি কথা বলে কে জানে, কিন্তু নীরার চোখ ফাঁকি দিতে পারেনি ও। কথা বলে শেষ করে আবার ওদের সাথে যোগ দেয় ফারিয়া। কাছে এসে বসতে হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে নেয় নীরা। অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে থাকে ফারিয়া। নীরা ডায়াল করে দেখলো কিছুক্ষণ আগে যেই কলটা এসেছে সেটা কলিজা দিয়ে সেভ করা। কি ব্যাপার, তলে তলে এত কিছু আর আমরা জানি না? এটা কিন্তু খুব খারাপ। কি হয়েছে রে নীরা? তুই নিজেই দেখে নে কি হয়েছে। এই বলে নীরা তো আমাকে সেভ করার নাম্বারটা দেখায়। ওরা দুজনে মিলে ফারিয়াকে এমন ভাবে ধরে যেন ও অনেক বড় কিছু চুরি করেছে। নীরা আর তোমার জোরাজুরিতে সবটা খুলে বলল ফারিয়া। কিছুদিন হলো আমি নিজেদের বিজনেসের কাজে জয়েন দিয়েছি। বাবা এখন অনেক খুশি, এদিকে আমিও অনেক খুশি। লেখাপড়া করেছি, পাশাপাশি বিজনেস সামলাচ্ছি। যদিও বেশ ধকল যাচ্ছে আমার, রেগুলার ভার্সিটিতে যেতে পারি না এখন আমি। তারপর মাঝে মাঝে যাই, কিন্তু নীরাকে পাই না। নীরার কোনো সমস্যা হলো না তো? চিন্তায় পড়ে গেলাম। এইদিকে নীরা ছাদে বসে ফোনে গান শুনছিল। এমন সময় নীরার আম্মু এসে বলল, এই অসময়ে ছাদে বসে আছিস কেন? ভালো লাগছে তাই বসে আছি। কেন? রানা এসেছে, তোকে ডাকছে। কেন? সেটা আমি কি করে জানবো? তুই গিয়ে দেখ কেন ডাকছে। আচ্ছা যাও, আমি আসছি। মা চলে গেল। নীরা মনে মনে ভাবছে এই রানা আবার কেন আসলো। মনের মধ্যে অনেক দ্বিধা নিয়ে নিচে নেমে এলো নীরা। আমাকে কোথাও দেখতে পেল না নীরা। মাকে জিজ্ঞেস করলো, রানা কোথায় মা? তোর রুমে আছে হয়তো। নীরা নিজের রুমে আসলো। খাটের উপর বসে আছি আমি। নীরার উপস্থিতি পেয়ে নীরার দিকে তাকালাম। নীরা বিনা সোচকে জিজ্ঞেস করলো, কখন এলে? এই তো কিছুক্ষণ হলো। আমাকে ডেকেছো কেন? কেন ডাকতে পারি না? কোনো প্রয়োজন তো দেখি না। কোথায় ছিলি এতক্ষণ? তোমার না জানলেও চলবে, কেন এসেছো সেটা বলো। তুই কি আমাকে কখনোই ক্ষমা করতে পারবি না? ক্ষমা করার মতো কিছু করেছো নাকি? ভার্সিটি যাস না কেন? ইচ্ছে করে না তাই। আমাকে মাফ করা যায় না নীরা? আমি যে তোকে ভালোবেসে ফেলেছি। এইটা বলার জন্য এসেছো? প্লিজ নীরা, সিনক্রেট করিস না, একবার ভেবে দেখ। কোনো ভাবনা চিন্তা ছাড়াই তোমাকে ভালোবেসেছিলাম, সেটা এখন ছাই হয়ে গেছে। আর ভেবে দেখার কথা বলছো? ভেবে চিনতে কখনো ভালোবাসা হয় না। ভালোবাসা হঠাৎ করেই হয়ে যায়। কিভাবে হয়ে যায় কেউ বুঝতেই পারে না। ভালোবাসাটা হঠাৎ হয়ে যায় ঠিকই, কিন্তু হঠাৎ করে শেষ হয়ে যায় না। তুই তো আমাকে ভালোবেসেছিলি, তাহলে এখন কেন এমন করে পাল্টে গেছিস তুই? কখনো যদি মনে হয় আমি বদলে গেছি, তাহলে বুঝে নিও তোমার করা সেই একটু একটু অবহেলাগুলো আমাকে কঠিন করে বদলাতে বাধ্য করেছে। কথাটা বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল নীরা। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উঠে চলে গেলাম নিজ গন্তব্যে। ওইদিকে নীরবে চোখের পানি ফেলতে লাগলো নীরা। যতই বলুক ভুলে গেছে, কিন্তু ভালোবাসা কি ভোলা এতই সহজ? তোমার বিয়ে ডেট ফিক্স হয়ে গেছে সামনের মাসের 1 তারিখ। আরো 17 দিন পর বিয়ে, কিন্তু কেনাকাটা শুরু করে দিয়েছে এখনই। মেয়েদের শপিং বলে কথা। বিকালে নীরা আর ফারিয়াকে নিয়ে শপিং এ যাবে তমা। দুপুরে ফ্রেশ হয়ে খাবার দাবার করে বেরিয়েছে নীরা। ফোন করে সবাই এক জায়গায় এক হয়েছে। শপিং মলে পড়া 3 জনে খুব ঘুরে ফিরে দেখছে। এটা পছন্দ করছে তো ওরা পছন্দ করছে।
তোমার জন্য 3টে শাড়ি কিনলো, সাথে কয়টা 3 পিস আর প্লাজো কিনলো। নীরা অনেকক্ষণ ধরে একটা ব্ল্যাক আর নেভি ব্লু কম্বিনেশনের একটা লেহেঙ্গা নেড়ে চেড়ে দেখছে। প্রাইসটা একটু বেশি, 12,000 টাকা। এত টাকা সাথে আনেনি নীরা, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও কিনতে পারছে না সে। কারো কাছে প্রকাশও করলো না, কিন্তু আমি সব আড়াল থেকে দেখছি। পরের দিন সকালে নাস্তা সেরে ডাইনিং রুমে বসে আছে নীরা ও তার আম্মু। এমন সময় কলিং বেলটা বেজে উঠলো। নীরার আম্মু উঠে গিয়ে দরজাটা খুলতেই একটা কুরিয়ারের লোককে দেখতে পেল। নীরার আম্মুকে বলল, এইখানে নীরাকে? মীরা আমার মেয়ে। কেন? ওর নামে একটা পার্সেল আছে। তুই কি অর্ডার করছস নিরামা? না মা, কেন, কি হয়েছে? অনলাইনে কিছু অর্ডার করছস? আরে না। তোর নামে পার্সেল আসলো। আমার নামে পার্সেল? কে পাঠালো আবার? তারপর নীরার লোকটি দেওয়া একটি পেপারে সাইন করে প্যাকেট নিয়ে সোফায় গিয়ে বসলো। প্যাকেটে কোনো নাম নেই, কে পাঠাইছে তাও সে জানে না। কি আছে এতে, খুলবে কি খুলবে না তা ভাবছে। অনেক ভেবে প্যাকেটটি খুললো। খোলার পর নীরা অবাক হয়ে গেল। এটা তো কালকে সেই লেহেঙ্গাটা যেটা আমি কালকে পছন্দ করেছি। কে পাঠালো? ফারিয়া? তোমা? না, ওরা তো জানেই না, তাহলে কে পাঠালো? তারপর নীরা প্যাকেটটি রেখে দিল। কালকে যখন ওরা 3 বান্ধবী শপিং মলে ঢুকছে, আমিও তাহাদের পেছন পেছন ঢুকেছি। তারপর দেখলাম নীরা ওই লেহেঙ্গাটা অনেকক্ষণ নাড়াছাড়া করছে। যখন সে না নিয়ে চলে গেল তখন বুঝলাম সে টাকা আনে নাই মনে হয়। তারপর কুরিয়ারের লোকের কাছে থেকে খবর নিয়ে অফিসে ঠান্ডা মাথায় চলে গেলাম। তারপর কিছুদিন পরে তোমার বিয়ে। সবাই মানা করেছে কলেজে না যাইতে, তারপর তোমার শেষবারের মতো একবার গেল, গিয়ে নীরাকে আর ফারিয়াকে কল দিয়ে তাহারা কলেজে গেল। তারপর রাজু আমাকে কল দিয়ে বলল নীরা নাকি কলেজে এসেছে। তখন আমিও কলেজে গেলাম, গিয়ে দেখি নীরা আর তোমা ফারিয়া খুব হাসাহাসি করতেছে। নীরার দিকে তাকাইয়া একটা মুচকি হাসি দিয়ে তাহাদের সামনে গিয়ে দাঁড়ালাম। তাহারা আমাকে দেখে হাসি বন্ধ করে দিল। মুহূর্তের মধ্যেই তাহাদের হাসিটা বিলীন হয়ে গেছে। আমি ফারিয়া আর তোমার দিকে তাকিয়ে বললাম, তোমরা একটু ওইদিকে যাও, নীরার সাথে আমার কিছু কথা আছে। ওরা যাবে না, কি বলবে ওদের সামনেই বলো প্লিজ। ঠিক আছে, আমরা একটু ওই দিকে গিয়ে দাঁড়াচ্ছি, আপনারা কথা বলেন। ওদের পাঠালে কেন? আমি চাই না আমাদের দুজনের মাঝে ওরা কাবাব মে হাড্ডি হোক। মানে কি? এখন আমরা একটু পার্সোনাল কথা বলবো, ভালোবাসার কথা বলবো। ওরা থাকলে ওরাও লজ্জা পাবে আর আমরাও পাবো, তাই আর কি। কি চাও তুমি, আমাকে একটু বলবে? শুধু তোমাকে চাই। আমি কি কোনো বাজারের জিনিস যে আমাকে চাইলেই পাওয়া যাবে? তুমি বাজারের জিনিস হবে কেন? আর তুমি তো পুরো পৃথিবীর মধ্যে একজনই। হয়েছে, আর কি বলবে? বল না। কি বলবো? শুধু একবার বল ভালোবাসি। এই কথাটা শোনার জন্য আমি তোমার কাছে কি না করেছি। তুমি আমাকে অপমান করেছো। সে সময় তো আমি জানিয়া ভুল করেছি, তুই এই ভুলটা করিস না প্লিজ। আমি বলবো না। শুধু একবার বল। বলতে পারবো না। তারপর আমি চলে গেছি সেখান থেকে। মুহূর্তের মধ্যে নীরার মুড অফ হয়ে গেছে। তোমা আর ফারিয়া আসলো, কত কথা বললো, বাট নীরা মুখ থেকে কোনো কথাই বের হলো না। তখন তোমার রাগী হয়ে বলল, চল ফারিয়া, এখানে থাকিয়া কি হবে? এখানে এসেছি মজা করতে, কেউ বোবা হয়ে গেছে, তাহলে থেকে কি হবে? কি রে, কিছু বলবি না? আমি কি সত্যি সত্যি চলে যাব? তোরা যাস না প্লিজ। ওরে আল্লাহ, আমাদের মহারানীর মুড অন হলো তাহলে। এবার বলো, রানা কেন এসেছে? তারপর নীরা সব বলল। ফারিয়া রাগী হয়ে বলল, ওর এত বড় সাহস, তোকে এত অপমান করে ওর স্বাদ মেটে নাই? মনে হয় ওর ভুল বুঝতে পেরেছে, তুই ওকে মাফ করে দে নীরা। তুই এই কথা বলছিস তমা? দেখ নীরা, কেউ ভালোবাসার জন্য জীবন দিয়ে দেয়, আবার কেউ ভালোবাসা নিয়ে খেলা করে। তুই হয়তো ভুলে গেছিস তমা, রানা তোদেরকে কত অপমান করেছে, আর আমাকেও। শোন, ওই সময় রানা নিহার থাপ্পড়ে পড়েই এমন করেছে। শোন তমা, আমি রানাকে তখন থেকেই ভালোবাসি যখন রানার জীবনে কেউ ছিল না। আর নিহার কথা বলছিস? রানা তো আমাকে দূরে সরানোর জন্য নিহাকে ভালোবেসেছিল। এখন রানা তার ভুল বুঝতে পেরেছে। একসময় তুই রানার কাছে ভালোবাসার দাবি নিয়ে গিয়েছিলি, কিন্তু রানা তোকে বুঝতে পারেনি। এখন রানা তার ভুল বুঝতে পেরেছে, এখন তুই ওর ভালোবাসাটাকে নষ্ট করিস না। নীরা একটা দীর্ঘ শ্বাস ফেললো, আর কিছু বলল না। এদিকে আমি অফিসে বসে বসে ভাবতেছি কি করলে নীরার রাগ ভাঙবে। মনে হয় দামি কোনো গিফট দিলে। নীরার সাথে থাকাকালীন বুঝতে পেরেছি মেয়েরা আর কিছু চাক বা না চাক দামি গিফট চায়। বসে বসে ভাবতেছি, এমন সময় আমার মোবাইলে একটা আননোন নাম্বারে থেকে কল আসলো। আমি আর 6-9 না ভেবে কলটা রিসিভ করলাম। করে আমি ভেবাচেকা খেয়ে গেলাম, কারণ অপর পাশ থেকে শুধু একটা মেয়েলি কণ্ঠ কাঁদতেছে। কণ্ঠটা চীনা মনে হলেও চিনতে পারছি না, তাই আমি জিজ্ঞেস করেছি, কে আপনি আর কাঁদছেন বা কেন? দেখুন, আপনার কান্না শোনার মতো আমার কাছে টাইম নাই। রানা, রানা, আমি তোমার ভালোবাসা।
তোমার সাহস হয় কি করে আমাকে কল দেওয়ার? আর এত কিছু হয়ে যাওয়ার পর তুমি আমার ভালোবাসার দাবি নিয়ে এসেছো? আমাকে ক্ষমা করে দাও রানা। তোমার এই বাজে কথা শোনার মতো আমার কাছে টাইম নাই। আমার কথা, আমার একটা কথা শোনো প্লিজ। কি বলবা তাড়াতাড়ি বলো, আমার সময় কম। তুমি আমার সাথে একটু দেখা করতে পারবে? আমার সময় নাই, বাই, রাখছি। তুমি যদি আমার সাথে দেখা না করো তাহলে আমি সুসাইড করব। তুমি আমার সাথে ব্ল্যাকমেল করে দেখা করতে চাও? সত্যি বলছি, তুমি আমার সাথে দেখা করো, না হলে আমি কিন্তু সত্যি সুসাইড করব। ওকে, বলো কোথায় কখন দেখা করতে হবে? কালকে বিকেলে লেকের পার্কে। ওকে। পরের দিন আমি নিহার সাথে দেখা করতে লোকের পার্কে গিয়েছি। এদিকে তমা, ফারিয়া, নীরা মার্কেট করতে এসেছে। অবশ্য মার্কেটে যেতে হলে লোকের পাশ দিয়ে যেতে হয়। তারপর তাহারা মার্কেট করার পর তমা বলল, চল আমরা একটু লেকের থেকে ঘুরে আসি। না রে, তোরা যা, আমার ভালো লাগে না। মাইক চিনিস? চল। তারপর তাহাদের জোড়াজুড়িতে নীরা তাহাদের সাথে গেল। এদিকে নিহাকে আমি বললাম, কি জন্য ডেকেছো তাড়াতাড়ি বলো। রানা, শিহাব আমাকে ঠকিয়েছে। তো আমি কি করব? তুমি আমাকে মাফ করে দাও। মাফ? রানা, আমরা পারি না পেছনের সব ভুলে আবার নতুন করে সব শুরু করতে? সব নতুন করে? আবার হাসালে নিহা। এদিকে নীরা, তমা, ফারিয়া ঘুরে যখন যেতে লাগলো তখনই নীরার চোখ পড়লো আমাদের দিকে। নীরা দাঁড়িয়ে গেল, ফারিয়া তমাও দাঁড়িয়ে গেল। তমা, ফারিয়া আমাদের দেখে বিশ্বাস করতে পারছে না। আমারও নজর গেল আমার থেকে কিছুটা দূরে নীরা। আমি তখন নিহার কাছ থেকে উঠে যখন নীরার কাছে যাব তখন নীরা হনহন করে চলে গেল। আমি আর তার নাগাল পেলাম না। তখন তমা বলল, বাহ বাহ মিস্টার রানা সাহেব, আপনি না কাল পর্যন্ত আমার বান্ধবী নীরার পিছনে পাগলের মতো করেছিলেন আর বলছিলেন যে আপনি নিহাকে ভুলে গেছেন। দেখো, তোমরা যেটা দেখেছো সেটা ঠিক, কিন্তু যেটা ভাবছো সেটা ভুল। মানি? তখন আমি তমা আর ফারিয়াকে সব বললাম। তখন তমা বলল, আমরা না হয় বিশ্বাস করলাম, কিন্তু নীরা? নীরাকে আমার উপর ছেড়ে দাও। আমরা না হয় বিশ্বাস করলাম, কিন্তু নীরা এমনি আপনার জন্য ওর মনে পাহাড় সমান ঘৃণা। আমি কিছু বুঝি না, আমি শুধু নীরাকে চাই। নীরাকে পাওয়ার জন্য হলে যদি নিহাকে খুন করতে হয় আমি তাও করব। মাথা গরম করে কিছু হবে না, যা করবে মাথা ঠান্ডা করে করতে হবে। তখন আমি একটু সান্ত্বনা পেলাম। তারপর বাসায় চলে আসলাম। ওইদিকে নীরা দরজা বন্ধ করে কান্না করতে করতে বলে, মাত্র রানাকে বিশ্বাস করতে লাগলাম আর সেই রানা আবার আমার বিশ্বাস ভেঙে দিল। এদিকে আমি ভাবতেছি রাগের মাথায় আবার কিছু করবে না তো? করতেই কি যে রাগি মেয়ে, আল্লাহ জানে কি করবে। তারপর আমি কল দিলাম, কয়েকবার বেজে গেল, রিসিভ করে নাই। তখন ভয়টা আরো বেড়ে গেল, তাই ভাবছি আর কল দিব না, তাহাদের বাসায় চলে যাব। যখন যাব ঠিক তখনই ফোনটা রিসিভ করলো। কোথায় ছিলে? ঠিক আছে তো? কেন কান্না করতেছিস কেন? কি কান্না করে? আর কেনই কান্না করব? প্লিজ তুই কান্না করিস না। কেন কান্না করব? আমার কোনো দুঃখ আছে নাকি? কেন ফোন করেছো সেটা বলো। আই লাভ ইউ নীরা। বাহ রানা বাহ, একবার নিহা আবার নীরা। কয়টা মেয়ে লাগবে তোমার? হ্যাঁ, তোমাদের তো অনেক টাকা আছে, তাহলে মেয়ে কিছু কিনে নাও না। আমার পেছনে পড়ে আছো কেন? আমি নিহাকে ভালোবাসি না, আমি তোকেই ভালোবাসি। আর কিছু বলবে? আমার কথা বলার মুড নেই রানা। তোর মুখে কি আমি রানু জানো এই নামটা শুনবো না? ওইটা তুমি অনেক আগেই হারিয়ে ফেলেছো। আমি জানি তুই এখন আমার উপর রেগে আছোস। তোমার উপর রাগ কেন করব? রাগ তো তার উপর করা যায় যাকে ভালোবাসা যায়। তুমি আমার কে, হ্যাঁ, যে তোমার উপর আমি রাগ করব? আমি তোমার ভালোবাসা। এটা বলার সাথে সাথেই ফোনটা কেটে দিল নীরা। আরে যেটার জন্য ফোন দিয়েছি সেটাই তো বলা হয় নাই। যখন আবার কল দিলাম তখন বন্ধ পাই। পরের দিন সকালে তমা আর ফারিয়া আমার ব্যাপারে নীরাকে বুঝিয়ে যাচ্ছে, নীরা কিছুই বলছে না। পরে রেগে গিয়ে বলল, নীরা তোরা চুপ করবি নাকি আমি চলে যাব? আমরাও চুপ করব না, তুই যাইতেই পারবি না। মগের মূল্যক নাকি? তাহলে বল, তুই রানা ভাইয়াকে ক্ষমা করে দিছস আর তার ভালোবাসা গ্রহণ করবি? তোকে মাসে কত দেয় রে? মানে? এই যে তুই রানার হয়ে ওকালতি করছিস, তোকে মাইনে কত দেয় সেটা বলছি। মাইক চিনস? না। তারপর সবাই হেসে দিল। তাহলে নীরার মনের ভেতর পাথরটা একটু হালকা হয়েছে। এক সপ্তাহ পর আজ আমার আম্মু আব্বুর 35তম বিয়ে বার্ষিকী, তাই হালকা একটি পার্টি করেছি আমি। বাহিরের কাউকে দাওয়াত দেওয়া হয় নাই, ফ্যামিলির ভেতরেই সবাই। নীরার আব্বু আর আম্মু আসলো। আমি সবাইকে দেখতেছি, বাট নীরাকে তো দেখতেছি না। এখন তার আব্বুকে জিজ্ঞেস করলে কি ভাববে আল্লাহ জানে, তবু সাহস করে জিজ্ঞেস করেছি, চাচু নীরা আসেনি?
না, ও আসেনি আর আসতেও পারবে না। কেন, কি হয়েছে ওর? আরে না, ওর কিছু হয় নাই। আসলে 3-4 দিন পর ওর বান্ধবীর বিয়ে তো, তাই সেখানে আরো আগে থেকে যেতে বলেছে। সে যায় নাই, বাট আজকে যেতেই হবে তাই। ওর বান্ধবীর বিয়ে? নাম কি? কি জান ওর নাম? তমা। তুই চিনিস? চিনবো না কেন, একই ভার্সিটিতে পড়ি, কিন্তু সে আমাকে বললো না কেন? তোকে বলবে কেন? না, এমনি। তারপর কথা অন্যদিকে ঘুরিয়ে ফেলেছি। ওইদিকে তোমাদের বাসায় বিয়ের আয়োজন চলছে। তোমা তার বরের সাথে কথা বলছে এ নিয়ে। নীরা আর ফারিয়া কত দুষ্টামি করছে তোমার সাথে। হঠাৎ নীরার নজর গেল জানলার দিকে, কি যেন একটা সরে গেছে আর জানলার পর্দাটা নড়ছে। কে হবে নীরা ভাবতেছে, কিন্তু 2 তলায় তো শুধু তোমার রুম, আর এখানে কে আসবে নীরা ভাবতেছে। সে মনে হয় ভুল দেখেছে। রাতে খাবার খেয়ে নীরা বেলকনিতে গিয়ে বসে আছে। বাইরে ঠান্ডা লাগছে, খুব ভালো লাগতেছে তার। এমন সময় নীরার সামনে কাকে দেখে যেন চিৎকার করে উঠলো। এক চিৎকারে তোমা আর ফারিয়া চলে আসলো। তাহারা দেখে আমি। নীরা এখনো চোখ বন্ধ করে চিৎকার করছে। তখন তোমা এসে নীরার মুখ চেপে ধরে বলল, থাম বোন থাম, মান সম্মান আর লেক করিস না। এবার চোখ খুলে দেখ কে এসেছে। তুমি এখানে কি জন্য এসেছো? তোকে দেখার জন্য। তুই তো আমাকে ঘাবড়ে দিলি। কিভাবে আসলেন রানা ভাই? তোমার বিয়েতে তো দাওয়াত দেওয়া নাই, তাই দেওয়াল টপকে এসেছি। সাহস আছে তোমার, কেন এসেছো সেটা বলো। তুই আজকে আমাদের বাড়িতে গেলি না কেন? গেলে এমন হতো না। সেখানে যাওয়া আমার জন্য ইম্পর্টেন্ট ছিল না তাই। কিন্তু তুই তো আমার জন্য ইম্পর্টেন্ট ছিলি। আমি তোর জন্য অপেক্ষা করেছি। আজে বাজে কথা রাখো, এখন যাও। যাবো তো, এখানে তো থাকতে আসিনি। যাও তো, কে আটকে রেখেছে? যাচ্ছি, তবে আবারও আসবো। তখন আমি আবার দেওয়াল টপকে চলে গেছি। পরের দিন বরের বাড়ি থেকে সন্ধ্যায় হলো নিয়ে কিছু লোক এসেছে। কালকে তোমার বিয়ে, তাই সবাই খুব এনজয় করলো। রাত 12টার সময় নীরা আর ফারিয়া তোমার রুমে শুয়ে পড়েছে। রাত 1টার দিকে নীরার হঠাৎ ঘুম ভাঙলো। কেন ভাঙলো সে নিজেও জানে না। হঠাৎ দেখছে আকাশের তারা, এগুলো খুব সুন্দর লাগছে। নীরার পুরো 5 মিনিট লেগেছে যে সে ছাদে আছে এটা বুঝতে। দোলনায় সে শোয়া অবস্থায় নরম কিশোর ওপর জানি তার মাথা ছিল। নীরা ভয়ে শুকনো কাঠের মতো হয়ে গেছে। আস্তে আস্তে ঘুরে দেখে চাঁদের আলোতে আমার মুখটা দেখা যাইতেছে। নীরা ভয়ে চুপ করে আছে। তখন আমি মুস্কি একটা হাসি দিয়ে বললাম, কি রে, ভয় পেয়ে গেছোস? তুমি এখানে? বললাম না আবার আসবো। আমি তো তোমার রুমে ছিলাম, তাহলে এখানে আসলাম কিভাবে? তোকে আমি নিয়ে এসেছি। ও যাই হোক, কাল থেকে কম খাবি। তোকে আনতে আমার যা কষ্ট হয়েছে আল্লাহ ছাড়া কেউ দেখে নাই। বাদ দাও, কি বলবা বলো। কালকে তো তোমার বিয়ে, তাই না? তো কি হয়েছে? কিছু হয় নাই। আমি চাই কালকে তুই ওই লেহেঙ্গাটা পরবি। কোনটা? আরে যেটা তুই পার্সেল পাইছো সেটা। সেটা তুমি পাঠিয়েছো? তুমি জানলে কিভাবে আমার সেটা পছন্দ হয়েছে? ভালোবাসার টানে। ফাইজলামি বাদ দাও, কিভাবে জানলে সেটা বলো। আমি সেদিন তোদের সবকিছু দেখেছি। ও, কালকে তুই সেটা পরিস। আমি পরবো না। প্লিজ, রাগ করিস না। আর কিছু বলবা? অনেক রাত হয়েছে, এবার যা ঘুমিয়ে পড়। তুমি যাও। ওকে। তারপর আমি চলে আসলাম। নীরা একটা মুস্কি হাসি দিয়ে রুমে চলে গেল। পরের দিন সকালে নীরা মুড অফ করে বসে আছে। তোমার ফারিয়া কত কিছু জিজ্ঞেস করছে, কিছুই বলছে না। তারপর ওদের জোরাজুরিতে বলতে বাধ্য হলো নীরা, আমি বিয়েতে যে ড্রেসটা পরবো ভেবেছিলাম সেটা আনতে ভুলে গেছি। কোথায় ছিল তোর মন? 2 দিন হয়েছে এসেছিস, এই 2 দিন তোর একবারও কি মনে হয়নি যে তুই জামা আনতে ভুলে গেছিস? আজ বিয়ের দিনই তোর মনে হতে হলো আর বলতে হলো ভুলে গেছিস? এত ধমকাচ্ছিস কেন? ধমকাবো না তো কি করব? আদর করব। আদর করতে বলেছি আমি? এত না ধমকি একটা উপায় বল না মা। একদম মা বলে ডাকবি না আমাকে, দাঁত ফেলে দিব সব। যা তোর মাকে ফোন কর। মা নিয়ে আসবে ড্রেস? তোকে জুতা পেটা করা দরকার। তোর মা নিয়ে আসবে কেন? তোর মাকে ফোন করে বল গাড়ি ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিতে। বাহ, এইটা তো ভাবিনি। যাই হোক, মা এত ভালো একটা উপায় বলার জন্য। উম্মা রেখে ফোন কর তাড়াতাড়ি, কিছুক্ষণ পর আবার তোমাকে পার্লারে নিতে হবে। করছি। তারপর নীরা তার আম্মুর কাছে ফোন দিল। নীরার আম্মু ফোনটি রিসিভ করলো। হ্যালো। হ্যাঁ মা। কে নীরা? আমার কথা মনে পড়েছে তাহলে 2 দিন পরে? ধুর, কি যে বলো মা, তোমার কথা মনে হতে যাবে কেন? আমার তো ড্রেসটার কথা মনে পড়েছে। কোন ড্রেসটা? ওই যে ড্রেসটা পার্সেলে পাঠিয়েছিলাম, ওইটা এখানে আমাদের ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দাও। আমার রুমের কাবার্ডে এখনো প্যাক করা আছে, দেখো। ওটা দিয়ে তুই কি করবি?
ওটা কি খাওয়ার জিনিস নাকি? পরবই তো। কে না কে পাঠাইছে, ওটা তুই পড়বি? তোমার মেয়ের জামাই পাঠিয়েছে। হয়েছে এবার? এখন তো পড়তে কোনো সমস্যা নেই, পাঠিয়ে দাও তাড়াতাড়ি। ওকে দিচ্ছি। ওকে আম্মু। হয়েছে, আর ঢং দেখাতে হবে না, রাখছি। তারপর নীরা ফোনটি কেটে দিল। নীরার আম্মুর মনটা খুব ভালো লাগছে। অনেকদিন পর আবার নীরা আগের মতো হয়ে গেছে। ওইদিকে তোমার শ্বশুর বাড়ি থেকে সবাই এসে গেছে। নীরার রুমে মন খারাপ করে বসে আছে। সবাই তোমার বিয়ের কাজ সম্পূর্ণ করছে। সবাই হাসি খুশি তামাশায় মেতে উঠেছে নীরা ছাড়া। কারণ নীরা তোমার শ্বশুর বাড়ির লোকেদের গেটে আটকাতে গিয়ে আমাকে দেখেছে। আমি বলেছি আমি বরের বন্ধু, তাই আমি তাহাদের সাথে এসেছি। নীরা এমনি আমাকে দেখে মাথা গরম হয়ে আছে। তার মধ্যে আমি তাহাকে একটা চোখ টিপে দিয়ে দিলাম, তাই সে দরজা বন্ধ করে বসে আছে। তখন ফারিয়া আসলো। নীরা, দরজাটা খোল বাপ। কে ফারিয়া? আয় ভিতরে আয়। আমি এখানে বেড়াতে আসিনি যে তুই আমাকে ভেতরে আসতে বলতেছস। তুই আমার সাথে সব সময় তেরা বেকা কথা বলিস কেন? তো কি করব, এটা একটা বিয়ে বাড়ি, আর বিয়েটা অন্য কারোর না, আমাদের প্রিয় বান্ধবীর বিয়ে। আমি কি করব? ও এসেছে। কে এসেছে? রানা। তোকে কে বলেছে রানা ভাই এসেছে? ওর ছায়াও তো আসে নাই। আমি নিজে দেখেছি। তুই তো ওকে একটু বেশি ভালোবাসিস, তাই সব সময় তুই ওকেই দেখিস। এরকম তো সিনেমাতে হয়, বাস্তবে হয় না। এই, তুই নেশা করস কবে থেকে? আজে বাজে কথা রাখ। ও এসেছে আমি দেখেছি, তারপরও আমাকে। তোকে কি করেছে? কিছু না। তাহলে চল। চল। তারপর নীরা আর ফারিয়া নিচে আসলো। সবাই হই হুল্লোড়ে ব্যস্ত। নীরা চারপাশটা ঘুরে দেখতে লাগলো। এমন সময় কে যেন হ্যাসকার টান দেয়। টান সামলাতে না পেরে নীরার মাথা গিয়ে পড়ে কারো বুকে। নীরা আস্তে আস্তে মাথাটা উঠিয়ে দেখে। আমি কয়েকটা ঢোক গিলে বললাম, তুমি এখানে কি করতে এসেছিলে? কেন, প্রেম করতে? মানে? বাংলায় বুঝিস না, ইংরেজিতে বলবো। কি বলতে চাও? আই লাভ ইউ। আর কি বলবে? যাবি কখন? বিয়ে শেষ হলেই চলে যাব। কেন? বিয়ে শেষে আমার জন্য অপেক্ষা করবি, আমি এসে নিয়ে যাব তোকে। আমি যেতে পারবো। বিয়ে শেষ হতে রাত হবে। তো কি হয়েছে, রাতে চলে যাব। আমি এখন আসি, রাতে অপেক্ষা করবি বলে দিলাম। এই বলে আমি চলে আসলাম। নীরাও চলে গেল। তারপর মাত্র 9:45 সময় নীরা সবার সাথে বিদায় নিয়ে তোমাদের বাসা থেকে বেরিয়ে পড়লো। তোমার তার শ্বশুর বাড়ির লোকেদের সাথে চলে গেল। আর ফারিয়া থেকে গেছে। নীরাকেও থাকার জন্য অনেকবার বলেছে, কিন্তু নীরা থাকবে না, তাই নীরা বেরিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর কিছু বকাটে ছেলে তাহার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে। নীরা অনেক ভয় পেল। এমন সময় একটা বাইক নিয়ে কে যেন এসেছে। পরে নীরা দেখে আমি, তাই সে একটা মুচকে হাসি দিল। তারপর নীরা দৌড়ে আমার বাইকের কাছে চলে আসে। তারপর আমি বললাম, আমি বলছি না অপেক্ষা করতে? আমি যেতে পারবো। তাহলে আমার কাছে আসলি কেন? এই ছেলেগুলো দেখতে কেমন জানি। কেন? কাউকে ছাগলের নানার মতো, কাউকে টিকটিকির স্বামীর মতো, কাউকে তেলাপোকার বান্ধবীর স্বামীর মতো, আর কাউকে খচ্চরের মতো দেখা যায়। হয়েছে, তোকে কেউ বলে নাই লেকচার দিতে। কি আমি লেকচার দেই? বাদ দে, এত রাতে একা বের হলি কেন? এত রাত হবে কেন, মাত্র তো 10:20 বাজে। তো এটা রাত না? শহরে এটা রাত না, বুঝলি? হয়েছে, আর কোনো কথা না বলে বাইকে ওঠ। আমি তোর সাথে যাব না। কেন? তুই রাস্তায় ব্রেক করে আমাকে তোর গায়ের সাথে লাগাবি। না, লাগাবো না। তাহলে যেতে পারি। তারপর নীরা বাইকে উঠলো। আমি তাকে তাহার বাসায় পৌঁছে দিলাম। পরের দিন সকালে আমি তো আমার স্বামীর কাছে কল দিলাম। হাই, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? মোটামুটি ভালো। মোটামুটি কেন ভাইয়া? আরে নীরা আমার সাথে কথা বলতেই চায় না। ও আচ্ছা। একটা কথা বলবো? জি ভাইয়া বলেন। আচ্ছা, কালকে আমি নীরাকে প্রপোজ করতে চাই, তুমি কি বলো? ভালো কথা তো। তো আমি কি করব? তোমায় কিছু করতে হবে না, তুমি শুধু তোমার সাথে কথা বলে বলবা যে নীরাকে একটু পার্কে নিয়ে আসতে। তারপর আমি তাহাকে প্রপোজ করব। ওকে। এদিকে আমি আমাদের একটা পুরাতন বাড়িতে সাজিয়ে অনেক সুন্দর করে ফুল দিয়ে আই লাভ ইউ নীরা লিখেছি। রাস্তা থেকে বাড়ির ভেতর পর্যন্ত ফুল দিয়ে সাজিয়েছি, পুরো সিনেমার মতো সাজিয়েছি। আর নীরার জন্য একটা হীরার আংটি কিনেছি। মনে মনে ভাবতেছি আজকে যা হবার হবে, আজকে নীরাকে প্রপোজ করবই। তারপর একটি টেবিলে আমি তাজা গোলাপ দিয়ে পুরো টেবিলটি সাজিয়ে রেখেছি। এত সুন্দর করেছি যে যে কোনো মেয়েকে প্রপোজ করলেই গ্রহণ করবে। আমি আর রাজু বসে আছি শুধু নীরাদের অপেক্ষায়। ওইদিকে নিয়া সব জেনে গেছে। কিভাবে জানি? সাইমন আবার তোমাকে বললো। শুনো, একটা কথা বলবো কি? বলো। রানা ভাইয়া কিন্তু সত্যি নীরাকে ভালোবাসে, কিন্তু নীরা বুঝে না। আমিও জানি তো। এখন কি হবে?
এখন তুমি নীরাকে বাসা থেকে বের করবা, আমরা ঘুরবো বলে। ওকে। তারপর তমা নীরাকে কল দিল। কিরে এত সকালে ফোন দিলি কেন? আজকে বিকালে একটু কলেজের সামনে আসিস তো। কেন? আসতে বলছি, আসবি। ওকে। আচ্ছা সাইমন ভাই কালকে রাতে তোর সাথে কি কি করেছে রে? কেন, তুই জানিস না? জানলে কি তোকে জিজ্ঞেস করতাম? ও আচ্ছা, রানা ভাইকে জিজ্ঞেস করিস, তাহলে সে তোকে সব বলে দিবে। লুচ্চা, সরি, তুই তো লুচ্চা হবি না, তুই হবি লুচ্চি। হয়েছে, এবার কলটি রাখি। বাই। তারপর নীরা, সাইমন আর তমা গাড়িতে। তখন নীরা বলল, আমরা কোথায় যাচ্ছি? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বলা যাবে না দোস্ত। তারপর তাহারা তাহাদের গন্তব্য স্থানে পৌঁছে গেল। তাহারা পৌঁছার আগেই নিহাকে কে যেন বলল যে নীরা আসতেছে। এমন সময় নিহা আমার কাছে আসলো। তারপর আমি বললাম, তুমি এখানে? শুনলাম তুমি নাকি নীরাকে আজকে প্রপোজ করবে। তুমি জানো কিভাবে? তুমি হয়তো আমায় ভালোবাসো না, বাট আমি তো তোমায় ভালোবাসি, তাই সব সময় তোমার খবর রাখি। ভালো। আচ্ছা, নীরা তো এখনো আসেনি, তাহলে কিভাবে প্রপোজ করবে আগে একটু অ্যাক্টিং করে নাও। কিভাবে? তুমি মনে করো আমি নীরা, তুমি আমাকে এখন প্রপোজ করবে নীরা মনে করে। কিন্তু? কোনো কিন্তু না, তোমার জন্য তো কিছুই করতে পারিনি। প্লিজ একটুকু সুযোগ দাও আমাকে, কথা দিলাম আর কখনো তোমার সামনে আসবো না। ওকে। তারপর আমি নিহার সামনে হাঁটু করে তার সামনে চোখ বন্ধ করে হীরার আংটিটা তাকে পরিয়ে দিলাম। তারপর নিহা আমাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ টু বলল। যখন আমি নিহার সামনে হাঁটু করে বসলাম তখন থেকে সব নীরা, সাইমন, তমা দেখলো। নীরা হাতে তালি দিয়ে বলল, বাবা, সাইমন ভাইয়া অনেক বড় সারপ্রাইজ দিয়েছে তো, এটা দেখার জন্য তো রেডি ছিলাম না। নীরার হাতে তালিয়ে আমি বাস্তবে ফিরে এলাম। এসে আমি নিহাকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেললাম। নীরা কান্না করতে করতে চলে গেল। তারপর আমি, সাইমন আর তমার সামনে যেতেই তাহারা মুখ ফিরিয়ে নিল। এটার জন্য আপনি এখানে আপনাদের আনলেন? ছি রানা ভাই, আপনি এতটা খারাপ তার ধারণাও ছিল না। আপনি আমাকেও তার সামনে খারাপ বাড়ালেন। চুপ করবে তোমরা? কেন চুপ করব? আপনি এতটা খারাপ তা জানতাম না। তারপর আমি সব বলে দিলাম তাহাদের। তারপর সাইমন বলল, আমরা না হয় বিশ্বাস করব, কিন্তু নীরা, সে কি বিশ্বাস করবে? সেটা আমার উপর ছেড়ে দে। শুধু বলো নীরা কোন দিকে গিয়েছে? এই দিকে। তারপর আমি সেখানে গিয়ে দেখলাম নীরা একটা ছেলের সাথে বসে আছে। আমার তো পুরোই মাথা গরম হয়ে গেছে। আমি সামনে আগাতেই নীরা বলল, তুমি এখানে কেন এসেছো? কেন এসেছি মানে? ঠিক মতো প্রেম করতেও দিবে না তুমি আমাদের। প্রেম মানে কি বলো তুমি? মানে আমি মিজানকে ভালোবাসি। হোয়াট? আমি কথা বলতেছি এমন সময় সাইমন, তমা আর আমার বন্ধু রাজু উপস্থিত হয়ে গেল। আর তাহারাও নীরার কথা শুনে যেন আসমান থেকে পড়েছে। আর আমি লক্ষ্য করছি নীরা কথাগুলো কেমন জানি ভয়ে ভয়ে বলল। হঠাৎ আমি নজর করে দেখলাম নীরার পেছনে পিস্তল ধরে আছে ছেলেটি। তারপর আমি ছেলেটিকে একটি লাথি দিয়ে সরিয়ে ফেলি। নীরা দৌড়ে ফারিয়ার কাছে চলে গেছে। তারপর আমি ছেলেটির বুকে পা রেখে তার মাথার কাছে পিস্তল ঠেকিয়ে জিজ্ঞেস করলাম, তুই কে রে? আমি সাজু। তুই নীরাকে কবে থেকে ভালোবাসিস? আমি ভালোবাসি না। তাহলে ও এইগুলো বললো কেন? আমি বলতে বলছি তাই। তুই কেন বলতে বলেছিস? মন চাইছে তাই। সত্যি করে বল, তোকে কে পাঠিয়েছে? কেউ না। বলবি না? বললাম না কেউ না। বুঝেছি, সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুলটা একটু ব্যাখ্যা করতে হবে। এই বলে আমি ছেলেটাকে মন মতো মেরেছি। তার নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে, তাও বলে না। এমন সময় রাজু বলল, আরে রানা, ওকে এত কিছু না করে পুলিশের হাতে তুলে দে। সে পুলিশের কথা শুনে বলতে লাগলো, ভাই আমাকে পুলিশে দিও না, আমি সব বলতেছি। ওকে বল। এসব নিহার কাজ। কথাটি শুনে সবাই যেন নিস্তব্ধ হয়ে গেল। নীরার মাথায় যেন আসমান ভেঙে পড়েছে। হোয়াট, ইউ আর রাইট। আমাকে একটু খুলে বলো তো। বলতেছি, প্রথমে একটু পিছনে যাও। মানে তুমি হীরের আংটির দোকানে হীরের আংটি কিনতে গিয়েছিলে, সেখান থেকে শুরু করি। ওকে। নিহা আমাকে তোমার সব খবর রাখার জন্য বলেছে। তুমি যখন হীরের আংটি কিনতে গিয়েছো তখন আমি নিহাকে বলে দিয়েছি। তারপর তুমি যখন নীরাকে প্রপোজ করার জন্য সব সাজিয়েছো তখন আমি নিহাকে বলছি। নিহা বলল নীরা আসার সাথে সাথেই তাহাকে বলতাম। তাই যখন নীরার গাড়ি আসলো তখন নিহা তোমার সাথে গিয়ে যা করা দরকার সব করেছে, নীরাকে দেখিয়ে দেখিয়ে। তারপর তুমি নীরাকে পিস্তল ঠেকিয়েছো কেন? নিহা বলেছে নীরাকে পিস্তল ঠেকিয়ে এই কথা বলতে বাধ্য করতে, সে যে তোমাকে ভালোবাসে না। এতে তার লাভ কোথায়? সে চায় নীরার প্রতি তোমার আর তোমার প্রতি নীরার ভালোবাসার বদলে ঘৃণা জন্ম নেওয়া হয়। শুধু এই শেষ না, নীরার কাছে তোমাকে আর তোমার কাছে নীরাকে কতটা খারাপ বানিয়েছে যা বলে শেষ করা যাবে না। কথাগুলো শুনে নীরা কান্না করতেছে। আমি ছেলেটাকে ছেড়ে দিয়ে ফারিয়াকে বললাম,
ফারিয়া তোমরা ওকে নিয়ে চলে যাও, আর রাজু তুই আমার সাথে আয়। ওকে ভাইয়া। তুমি তুমি কোথায় যাবে? সেটা তুমি না জানলেও চলবে। এই বলে আমি আর রাজু চলে আসলাম সেখান থেকে, সরাসরি থানায় গেলাম। আর আমার একজন পরিচিত পুলিশ আছে, খুব ভালো, সে আমার আর নীরার সম্পর্কেও জানে, তাই তাহাকে সব খুলে বললাম। তখন সে আমার সাথে নিহাদের বাসায় আসলো। নিহাদের বাসায় চলে আসলাম, তখন কাজের মেয়ে বলল, কে আপনি? আর আপনি এত রেগে কোথায় যাইতেছেন? আর আপনার সাথে পুলিশ কেন? নেহা কোথায়? আপা তো উপরে গেছে ফ্রেশ হতে। রাজু চলে, আঙ্কেল চলেন। তারপর আমরা উপরে গিয়ে দেখি নেহা খুশিতে নাচছে। যে আমি ডাক দিলাম নেহা, অনেক জোরে ধাক্কা দিলাম, পুরো বাড়ি থরথর করে কাঁপছে। পিছনে ফিরে দেখে আমি, তার পেছনে রাজু, তার পেছনে পুলিশ। নেহা ভয়ে ভয়ে বলল, কি ব্যাপার সোনা, তুমি এখানে? এটা বলার সাথে সাথে আমি নেহার গালে ঠাস। নেহা গালে হাত দিয়ে বলল, কি হয়েছে সোনা? আর কোনোদিন যদি তোকে নীরার আর আমার মাঝে দেখি তাহলে আমার আসল চেহারাটা দেখবি। আঙ্কেল ওকে নিয়ে যান। তারপর পুলিশ নেহাকে নিয়ে গেল। এইদিকে নীরা বাসার দরজা বন্ধ করে কান্না করতে করতে বলে, আমি রানাকে ভুল বুঝেছি। ছি, আমার ভালোবাসা তো নিম্ন স্থানের। ছি, রানা কি আমায় ক্ষমা করবে? রানা আর আমায় বলবে না ভালোবাসি? রানার কাছে একটা কল দিয়ে সরি বলি। তখন নীরা কল দিল, বাট কেউ রিসিভ করলো না। 20 বারের পর 21 বার কলটি রিসিভ করলো। হ্যালো, কে? আমি নীরা। ও কিছু বলবি? কোথায় ছিলে? কেন? কতগুলো কল দিয়েছি, ধরো নাই কেন? ব্যস্ত ছিলাম। বাসায় গিয়েছো কখন? সেটা তুই না জানলেও চলবে। ও, আর কিছু বলবি? না। আমি কলটি কেটে দিলাম। নীরা তো অঝরে কান্না করতে আসেন, কান্না করবে না কেন? আমি যে কল দিয়ে নীরাকে জিজ্ঞেস করতে, কি রে খেয়েছি কিনা, মন ভালো আছে কিনা, শরীর ভালো আছে নি, ইত্যাদি ইত্যাদি। কিছুক্ষণ পর নীরার আব্বু এসে নীরাকে খাবার খেতে নিয়ে গেছে। নীরার খাবার ইচ্ছা না থাকা সত্ত্বেও গিয়েছে, যেন বাবা বুঝতে না পারে। খাবার টেবিলে নীরার আব্বু বলল, মা তোকে একটা কথা বলতে চাই। বলো বাবা। তোর জন্য একটা ছেলে দেখছি, অনেক সুন্দর। হোয়াট? ছেলেটা অনেক ভালো, তোকে অনেক সুখে রাখবে। নীরা আর কিছু না বলে খাবার টেবিল থেকে উঠে রুমে চলে গেছে। গিয়ে দরজা বন্ধ করে নীরবে কান্না করতে আসে, শুধু এটা ভেবে যে সে একসময় রানাকে ভালোবাসতো, কিন্তু রানা তার ভালোবাসা বোঝে নাই। আবার রানা তাহাকে ভালোবাসতো, কিন্তু সে ভালোবাসা অবহেলা করেছে। এখন রানার ভুল রানা বুঝতে পেরেছে, এখন দুজনকে ভালোবাসবে। তখন তার বাবা তাহাকে বিয়ের কথা বলল। নীরা রানার কাছে আবার কল দিল। প্রথমবার রিং হতেই কল রিসিভ করলো। নীরা চোখের পানি মুছে বলতে লাগলো, হ্যালো। আবার কল দিলি কেন? বিরক্ত হয়ে যাস মনে হয়। কল দিতাম না, একটা দরকারি কল দিয়েছি। বল। বাবা আমার জন্য ছেলে দেখছে। ভালো তো, অনেকদিন হয়েছে বিয়ের দাওয়াত খাই না। আমি ফাইজলামি করছি না, সত্যি বলছি। ফাজলামি করবো কেন? আমিও বাবাকে বলেছি আমার জন্য একজন মেয়ে দেখতে। তুই না আমায় ভালোবাসতি? আরে না, আমি তো টাইম পাস করেছি। তুমি আমায় ভালোবাসো না? আরে না, এতদিন তো আমি টাইম পাস করেছি। সত্যি? এটাই বলে আমি ফোন কেটে দিলাম। নীরা অঝরে কান্না করতে আসে। সে কখনো ভাবেনি যে আমার মুখে থেকে এই কথা শুনবে। সারা রাত নীরা কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। সকালে নীরার আম্মু তাকে নাস্তার জন্য ডাকলো। নীরা নাস্তার টেবিলে চলে গেছে ফ্রেশ হয়ে। নাস্তার টেবিলে নীরার আব্বু বলল, কিরে তোর চোখ এমন কেন? রাতে ঘুম কম হয়েছে তাই। কেন? এমনি। নীরা তোমার জন্য একটা গুড নিউজ আছে। বলো বাবা। আমি ছেলের বাবার সাথে সব কথা ফাইনাল করে ফেলেছি। আগামী মাসের 1 তারিখে বিয়ে। মেয়েকে না জিজ্ঞাসা করে সব করেছো কেন? আমি জানি আমার মেয়ে আমার মুখের উপর কথা বলবে না, আর যার সাথে কথা দিয়েছি তাকেও বলেছি আমার মেয়ে আর আমার কথা একই কথা, তাই মেয়ের বিষয়ে সব আমার সাথে বলতে পারেন। নীরা চেয়েছিল বাবাকে বলবে সে রানাকে ভালোবাসে, কিন্তু বাবা যে কথা দিয়েছে, কিন্তু নীরা তো রানাকে ছাড়া বাঁচবে না। বসে বসে নীরা এই কথাগুলো ভাবছে। এমন সময় নীরার আম্মু বলল, নীরা তুমি কাউকে ভালোবাসোনি? নীরা মনে মনে অনেক খুশি হলো, কারণ এখন নীরার বলার সময় হয়েছে। এমন সময় নীরার বাবা বলল, আরে না, আমার মেয়ে কাউকে ভালোবাসতেই পারে না। নীরা আর বলতে পারলো না তার মনের কথাগুলো। নীরা রুমে চলে গেছে। নীরা অনেক কান্না করে, কিন্তু এর মধ্যেই তমা এসেছে। তমাকে দেখে নীরা জড়িয়ে ধরে কান্না করে দিল আর সবকিছু বলে দিল। তমা বলল, কি হয়েছে? তোর বাবা তো তোর জন্য ভালো ছেলে দেখেছেই মনে হয়। তুই এই কথা বলিস? কার জন্য বেঁচে থাকবি? সে তো তোকে বিয়ে করবে না। আমি রানাকে ছাড়া বাঁচবো না।
এভাবে তাহাদের দিন চলতে থাকে। চলতে চলতে বিয়ের দিন কাছে এসেছে আর মাত্র 2 দিন বাকি আছে। আজকে নীরার জন্য মার্কেট করতে যাবে, সবাই এসেছে কিন্তু রানার আম্মু মানে তার বড় আম্মু আসেনি। এমন সময় নীরার আম্মুকে বলল, আম্মু, বড় আম্মু আসলো না কেন? সে তো অনেক ব্যস্ত। আমার থেকেও বেশি ব্যস্ত? কি এমন ব্যস্ত? রানার বিয়ে আগামীকালকে, মানে তোর যেদিন সেই দিন রানারও বিয়ে। কি? নীরা যেন পৃথিবীকে হারিয়ে ফেলেছে। সবার সামনে কান্না করতেও পারছে না নীরা। তারপর শপিং করে বাড়ি চলে এসেছে। নীরার কিছুই ভালো লাগছে না। তখন রানার কাছে কল দিল। হ্যালো। বল। কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? তোকে ছাড়া কেমন আছি তুই জানিস না? ও আমি কি তোর সাথে একটু দেখা করতে পারবো? অনেক ব্যস্ত, তবুও রাতে চেষ্টা করব আসার জন্য। ওকে, অপেক্ষায় থাকবো। বাই, ভালো থাকিস। নীরা সারা রাত জাগ্রত ছিল, বাট রানা আসেনি। পরের দিন সকালে 10টার সময় আমি নীরাদের বাসায় গেলাম। নীরার রুমে চলে গেলাম আমি। নীরা ঘুমিয়েছিল। আমি ডাকার সাথে সাথে নীরা উঠে গেল। কিরে, এখনো ঘুমাস? তুই রাতে আসবি তাই রাতে ঘুমাইনি, মাত্রই শুলাম। ও, একটা কথা বলবো। বল। কালকে তুই আমায় শাড়ি পরিয়ে দিস। তুই পাগল লাগে? কালকে আমার বিয়ে আর আমি তোকে শাড়ি পরাবো কেন? আমার একটা স্বপ্ন ছিল তোর হাতে সারা জীবন পরবো। এখন তো তা হবে না, তাই বাদ দে এইসব ফালতু কথা। কালকে আমার বিয়ে, তাই তোকে দেখতে এসেছি। ভালো থাকিস। এটাই বলে আমি চলে এসেছি। নীরা তো অঝরে কান্না করতে আসে। অবশেষে নীরার বিয়ের দিন চলে এসেছে। সবাই হাসি খুশি, বাট নীরা হাসি খুশি না। নীরা নীরবে কান্না করতে আসে। বিয়ের আসরে নীরা বসে আছে। তার এক পাশে তমা, অপর পাশে ফারিয়া। ওইদিকে রানারও বিয়ে হচ্ছে। নীরার বিয়েতে কাজী এসেছে। সব কাজ শেষ করে কবুল বলতে বলছে। নীরা তো বলতেই চায় না, তবু বাবার মুখের দিকে তাকিয়ে বলল, কবুল কবুল। 3 নম্বর কবুল বলার আগেই নীরা শুয়ে পড়লো। মুখ দিয়ে বমি বের হচ্ছে, মানে বিষ খেয়েছে। হঠাৎ আমার কাছে কল এসেছে তোমার মোবাইল থেকে। কান্না করতে করতে বলল, রানা ভাইয়া নীরা বিষ খেয়েছে। কথাটি শুনে আমি বিয়ের আসর থেকে উঠে বাইক নিয়ে নীরের বাসায় চলে গেলাম। গিয়ে দেখি নীরাকে নিয়ে সবাই হাসপাতালে চলে গেছে। তাড়াতাড়ি বাইক নিয়ে হাসপাতালে চলে গিয়েছি। গিয়ে দেখি সবাই নীরবতা অনুভব করছে। নীরার আম্মু কান্না করতে আসে, নীরার বাবা, তমা, ফারিয়া সবাই। আমি গিয়ে দেখি নীরাকে ডাক্তার সাথে সাথে অপারেশন করতে আসে। অপারেশন করে ডক্টর সাথে অপারেশন রুম থেকে বেরিয়ে আসলো। আমি জিজ্ঞাসা করলাম, ডাক্তার সাহেব, আমার নীরার কি খবর? ডক্টর কিছুক্ষণ চুপ করেছিল। সবাই ভয় পেয়ে গেল। কি হলো ডাক্তার সাহেব, কিছু বলছেন না কেন? আর একটু দেরি হলে বাঁচাতে পারতাম না। কিছুক্ষণের মধ্যে কথা বলবে, কোনো ভয়ের কারণ নেই। সবারই মুখে আবার হাসি ফিরে এলো। কিছুক্ষণ পর নীরার জ্ঞান ফিরল। সবাই নীরার সাথে কথা বলে। আমি বাইরে দাঁড়িয়ে আছি, কোন মুখ নিয়ে নীরার কাছে যাব? নীরার আম্মুকে বলল, আম্মু, সবাইকে দেখছি, রানা ভাইয়াকে তো দেখি না, সে কি আসে নাই? আসছে তো। কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে। এটা বলে সবাই বেরিয়ে গেল। নীরার আম্মু আমায় বলল ভিতরে যেতে। তখন আমি 1 পা 2 পা করে ভিতরে ঢুকলাম। নীরা বলল, তোমার বউ কেমন আছে? বিয়ে হয়নি। কেন? বউ 2 বার কবুল বলে বিষ খেয়েছে। মানে আমার মতো সেও কি কাউকে ভালোবাসতো নাকি? মনে হয় এমনই হবে। আচ্ছা, তুই বিষ খাইছিস কেন? তোকে না পেলেই দুনিয়ায় থেকে কি লাভ? কে বলছে তুই আমাকে পাবি না? তোর বিয়ে হয়ে গেলেই তো তুই অন্যের। তো কি হয়েছে? কিছু না। আচ্ছা, তোর শ্বশুর বাড়ি কোথায়? তোদের বাড়ি। কি? বউকে? তুই তাহলে এতদিন এসব করলি কেন? তোকে সারপ্রাইজ দেবো মনে করেছি, কিন্তু তুই এমন করবি জীবনেও ভাবতাম না। আমাকে তুই ক্ষমা করে দে প্লিজ। আমি তোকে পেয়েছি, এটাই আমার সব, আর কিচ্ছু চাই না। কিন্তু আমাকে একটু বললে কি হতো? ওই যে সারপ্রাইজ। নীরা আমাকে জড়িয়ে ধরলো। তারপরের দিন নীরাকে বাসায় নিয়ে গেল। আমাদের বিয়েও হয়ে গেল। আজ বাসরাত, রাত 11টার সময় রুমে ঢুকলাম। দেখি বউ ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আমি গিয়ে পাশে বসে মনে মনে বলি, এখন তো সালাম করবে। কিসের সালাম? তা না করে নিজের ঘোমটা নিজে তুলে আমাকে বলে, নিচে গিয়ে শো। মানে? এত দেরি করছো কেন? হ্যাঁ, নিচে গিয়ে শুবে নাকি আম্মু আব্বুকে ডাক দিব? যেতে আসি। আল্লাহ, এত বড় শাস্তি, তুমি একে ক্ষমা করিও না। এটা বলে নিজে বিছনা করে শুয়ে আছি। এমন সময় ইমাম কল দিয়েছে। কিরে মামা, বিড়াল মারছস? শালা আমাকে নিচে বিছনা করে দিয়েছে। কি? এখন ফোন রাখ, মাথা গরম। এটা বলে ফোন কেটে দিলাম। কিছুক্ষণ পর বউ এসে বলল,
আসো এবার, আমাকে কষ্ট দিয়েছো মনে আছে, সেটার বদলা নিলাম। তুমি ভাবলে কি করে তোমাকে নিচে রেখে আমি উপরে শুব? তারপর বউ আমাকে সালাম করলো, তারপর আমি কোলে করে খাটে নিয়ে শুয়ে দিলাম। তারপর আস্তে আস্তে আপনারা এখনো পড়তে আসেন? লজ্জা করে না? একজনের বাসর করে তা কি ভালো করে শুনতে আসেন?